Okay, students, today we'll have lecture 8, and the first topic today we are going to see is crystalline defects. Crystalline defect হচ্ছে যে আমরা যে ম্যাটেরিয়াল ক্রিস্টাল বলি or the crystal we do see আমরা এগুলিকে পারফেক্ট ক্রিস্টাল বলতে পারি না because perfect crystal মানে হচ্ছে you should have all the atoms they are arranged periodically এবং all through the structure 3D structure সব দিকে যদি তারা periodically arrange থাকে এবং সবগুলি যে ল্যাটিস প্যারামিটার যেরকম থাকার কথা থিওরিটিক্যালি যদি এরকমই থাকে তখন সেটাকে বলি আমরা পারফেক্ট ক্রিস্টাল কিন্তু থ্রু আউট দ্য স্ট্রাকচার এই ধরনের ক্রিস্টাল পাওয়া খুবই কঠিন ঠিক আছে সো ইফ ইউ কনসিডার দ্যাট এ পারফেক্ট ক্রিস্টাল দ্যাট মিনস এভরি অ্যাটম এবং যেগুলো যে একই টাইপের যেহেতু অ্যাটম থাকে একটা ক্রিস্টাল স্ট্রাকচারে ঠিক আছে এবং দেয়ার ইন এ কারেক্ট পজিশন ঠিক আছে ইট ডাজ নট এক্সিস্ট অল ক্রিস্টালস হ্যাভ সাম সর্ট অফ ডিফেক্টস ঠিক আছে ক্রিস্টালগুলি দেখা যায় যে তৈরি হওয়ার পরে কিছু না কিছু তোমার ডিফেক্ট থেকেই যায় ডিফেক্ট কি ডিফেক্ট মানে হচ্ছে ইফ ইউ হ্যাভ ইমপারফেকশন or you can say that there is a slightly change in the geometric arrangement it could be a defect also ঠিক আছে সো রেগুলার যে জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট আছে অফ অ্যাটমস ইন দ্য ক্রিস্টালাইন সলিড সেখানে যদি ইমপারফেকশন থাকে সেটাকে বলি আমরা ডিফেক্ট সো এই ইমপারফেকশনগুলি ইট অ্যারাইজেস ফ্রম দ্য ডিফরমেশন অফ দ্য সলিড অর্থাৎ ম্যাটেরিয়ালটা যখন আমরা তৈরি করি ডিপোজিশন করি তখন এই ইমপারফেকশনগুলি তৈরি হয় ডিউ টু দ্য ডিফরমেশন অফ দ্য সলিড যেটা ম্যাটেরিয়ালগুলি সাধারণত আমরা তৈরি করি একটা টেম্পারেচার উইচ ইজ মোর দ্যান রুম টেম্পারেচার ইভেন মাছ হায়ার দ্যান রুম টেম্পারেচার হয়তো 700 800 900 ডিগ্রিতে আমরা কোনো কিছু সলিড ডিপোজিট করতে পারি তো তারপর ডিপোজিট করার পরে দেখা যায় যে এগুলি কেবল কুলিং করতে হয় র্যাপিড কুলিং করতে হয় ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচার তোমাকে নিয়ে আসতে হয় স্যাম্পলটাকে না হলে তো তুমি এটাকে নিয়ে কাজ করতে পারবে না সো এই জন্য দেখা যায় যে ডিউরিং দ্যাট কুলিং অর ডিউরিং ডিপোজিশন ইউ ক্যান হ্যাভ সাচ ইমপারফেকশন ইন ইউর ম্যাটেরিয়াল ঠিক আছে or even after the deposition you have the material then you do some processing মানে হচ্ছে ম্যাটেরিয়ালকে নিয়ে তুমি যে প্রসেসিং করো ফর ইনস্ট্যান্স হাই এনার্জি রেডিয়েশন এক্সরে নিউট্রন স্ট্রাইকিং দ্য ম্যাটেরিয়াল অর সলিড ম্যাটেরিয়াল তখন তোমার এই ধরনের ডিফেক্ট অ্যারাইজ করতে পারে সো বেসিক্যালি হচ্ছে ডিফেক্ট ইট ক্যান বি ফর্ম ডিউরিং দ্য ডিপোজিশন প্রসেস অর গ্রোথ প্রসেস মানে যখন তুমি ম্যাটেরিয়ালটা তৈরি করো তখন অর আফটারওয়ার্ডস যখন তোমার কুলিং ডাউন করা হয় অথবা অন্য কোনো পোস্ট প্রসেসিং করতে গিয়েও আমরা ডিফেক্ট অ্যাড করতে পারি ডিফেক্ট হতে পারে ইন ইউর ম্যাটেরিয়াল ইন ইউর ক্রিস্টাল সো ইট কুড বি কিন্তু আমাদের আজকের পয়েন্ট মানে স্লাইড হচ্ছে ইটস নট অ্যাবাউট হাউ দ্য ডিফেক্টস আর অ্যাকচুয়ালি ফর্মিং ইন দ্য স্ট্রাকচার রাদার হোয়াট আর দ্য টাইপস এবং সেগুলি ক্রিস্টাল ম্যাটেরিয়ালে যে থাকে সেগুলি নিয়ে আমাদের আজকের ক্লাস সো ডিফেক্টস মে বি সিঙ্গেল পয়েন্ট ডিফেক্টস হতে পারে একটা পয়েন্ট ডিফেক্ট হতে পারে যেটা সিঙ্গেল পয়েন্ট ডিফেক্ট বলি আমরা ইউজুয়ালি অ্যালং লাইন হতে পারে অর এ হোল সারফেস ইন দ্য সলিড অথবা একটা সলিড সারফেসের যে পুরো সারফেসটাকে ডিফেক্ট হতে পারে এবং ডিফেক্টের কারণে যেটা হয় যে ম্যাটেরিয়ালে যে ইউজুয়াল প্রপার্টি থাকে সেটা অল্টার করে বা চেঞ্জ হয় এবং হোয়াট আর দোজ প্রপার্টিস একটা হচ্ছে স্ট্রাকচার প্রপার্টি ইলেকট্রিক্যাল প্রপার্টিস অপটিক্যাল বা মেকানিক্যাল প্রপার্টিস অর্থাৎ নর্মাল ক্রিস্টালে যদি তোমার কারেন্ট বা ভোল্টেজ তোমার যেরকম থাকার কথা যদি তুমি একটা ট্রানজিস্টার বানাচ্ছ বাট দেখা গেল এখন ওই ট্রানজিস্টার যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটাতে প্রচুর ডিফেক্ট আছে তখন দেখবা যে তার ইলেকট্রিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে তার অপটিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ এলইডি ঠিক আছে তখন যদি প্রচুর ডিফেক্ট থাকে সেই ডিফেক্টগুলি তখন ট্র্যাপিং সেন্টার হিসেবে কাজ করে রিকম্বিনেশন সেন্টার হিসেবে কাজ করে দেখা যায় যে ক্যারিয়ারগুলি ওই জায়গাতে ট্র্যাপ হয়ে যায় তখন তোমার ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল প্রপার্টিগুলি ডিজায়ার যেটা থাকে সেটা পাওয়া যায় না so defects in crystal generally it can be generalized into 3 4 types point defect হতে পারে line defect হতে পারে surface defects আর একটা হচ্ছে volume defects তো আমরা জেনারেলি যদি একটু এদেরকে আরেকটু ক্লাসিফাই করার চেষ্টা করি পয়েন্ট ডিফেক্ট হতে পারে ভ্যাকেন্সি টাইপ ইউ ক্যান হ্যাভ ওয়ান সিঙ্গেল ভ্যাকেন্সি একটা অ্যাটম ভ্যাকেন্সি আছে ফর সাম রিজন আর মোর দ্যান ওয়ান অ্যাটম হতে পারে ইন্টারস্টেশিয়াল বলে সাবস্টিটিউশনাল শর্ট কি ফ্র্যাঙ্কেল লাইন ডিফেক্ট হচ্ছে ডিসলোকেশন অ্যান্ড স্ক্রু ডিসলোকেশন লাইন ডিফেক্ট যখন হয় একটা অ্যালং এক লাইন একটা বিশাল বড় একটা ডিসলোকেশন মানে ডিফেক্ট যদি হয় তখন সেটাকে আমরা ডিসলোকেশন ডিসলোকেশন লাইন বলি এবং সেটা দুই ধরনের হয় একটা হচ্ছে এজ একটা হচ্ছে স্ক্রিউ সারফেস ডিফেক্ট থাকে যেটাকে গ্রেন বাউন্ডারি এবং টুইন বাউন্ডারি এই ধরনের হতে পারে আর ভলিউম ডিফেক্ট হয় ভয়েড ক্র্যাক ইনক্লুশন প্রিসিপিটেড এটা কেমিক্যালি হয় অনেক সময় প্রিসিপিটেড বলি আমরা ঠিক আছে সো এগুলোর মধ্যে অনেক টাইপেরই ডিসলোকেশন বা ডিফেক্ট এগুলি আজকে আমরা দেখব
আরও যদি একটু ইলাবোরেট করতে চাও যে পয়েন্ট ডিফেক্ট, ভ্যাকেন্সি, শর্ট কি, সেলফ ইন্টারস্টিশিয়াল, ফ্র্যাঙ্কেল, সাবস্টিটিউশনাল, কালার সেন্টার্স, পোলারনিক, সিটনস, বিভিন্ন ধরনের পয়েন্ট ডিফেক্ট আছে। লাইন ডিফেক্ট দুই ধরনের, এজ ডিসলোকেশন আর স্ক্রু ডিসলোকেশন। সারফেস ডিফেক্ট চার ধরনের দেখা যায়, গ্রেন বাউন্ডারি, স্টিল, টুইন বাউন্ডারি, স্ট্যাকিং ফল্টস। ভলিউম ডিফেক্টস হচ্ছে ইনক্লুশনস হতে পারে, ভয়েডস হতে পারে, অথবা এখানে বললো যে প্রিসিপিটেট, এটাও হতে পারে। তাহলে আমরা পয়েন্ট ডিফেক্ট দিয়ে শুরু করি। আমরা সবগুলো হয়তো দেখবো না, বাট মেজরিটি টাইপস অফ ডিফেক্ট যেগুলি মোরলেস সলিড ম্যাটেরিয়ালে দেখা যায় সেগুলি আজকে আমরা কভার করবো। Point defects: if you have a vacancy, অর্থাৎ if you have one atoms missing from the lattice side in the crystal structure, অর্থাৎ ল্যাটিস আছে সেখানে যদি একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ল্যাটিস থেকে যদি তোমার if you have one atom missing or if you have several atoms missing, then you can have a vacancy. As you can see here, যে এটা একটা পিরিয়ডিক একটা অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এই পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে এইখানে আমরা দেখতে পাচ্ছি there is one atom missing। ঠিক আছে, ফ্রম দ্য ক্রিস্টাল ল্যাটিস সাইড এখানে একটা অ্যাটম থাকার কথা ছিল। সো যেহেতু এখানে তোমার ভ্যাকেন্সি অনলি ওয়ান টাইপ অফ পয়েন্ট ডিফেক্ট ইন ক্রিস্টাল স্ট্রাকচার, এই যে ভ্যাকেন্সি তৈরি হলো বা যে কোনো কারণেই হতে পারে, সেই ভ্যাকেন্সি যে ইট ইজ ওয়ান টাইপ অফ পয়েন্ট ডিফেক্ট, যেহেতু একটা পয়েন্টে এখানে একটা মাত্র অ্যাটম মিসিং, ল্যাটিস সাইড থেকে মিসিং, এই জন্য ভ্যাকেন্সিকে অনেকে আমরা পয়েন্ট ডিফেক্ট বলি। এখন পয়েন্ট ডিফেক্টস আর জেনারেলি ল্যাটিস চেঞ্জেস, পয়েন্ট ডিফেক্ট জেনারেলি চেঞ্জেস দ্য ল্যাটিস or distortion of a few atomic distances। ঠিক আছে, মানে হচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো যে আমরা যে ল্যাটিস প্যারামিটার বলি, যদি আমি এই সরি এতটুকু অংশ নেই, তো এই জায়গাতে ল্যাটিস প্যারামিটার যা আছে, আর এই জায়গায় এই একটা ছোট্ট রিজনে লোকালাইজড এই রিজনটাতে যেখানে তোমার একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, এখানে কিন্তু ল্যাটিস প্যারামিটার চেঞ্জ হয়ে গেল। ফর ইনস্ট্যান্স এইখানে দেখো এই দুইটা অ্যাটমের মধ্যে ডিস্টেন্স, এটার মধ্যে ডিস্টেন্স, অথবা আরেকটা যেখানে কোনো ডিফেক্ট নাই এই জায়গাতে তাদের মধ্যেকার ডিস্টেন্স, আর এখানে কিন্তু এই জায়গাতে ডিস্টেন্সগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। So there is a distortion. So we can say that there is a distortion when you have a vacancy, and surrounding this vacancy, the lattice will be distorted. ল্যাটিসটা আমরা এই জায়গাটাতে একটু ডিস্টোর্টেড অবস্থা দেখতে পাচ্ছি। সো এই ধরনের ভ্যাকেন্সি ইউ ক্যান হ্যাভ এ সিঙ্গেল ভ্যাকেন্সি, ডাই ভ্যাকেন্সি, অর্থাৎ দুটো অ্যাটমের ভ্যাকেন্সি হতে পারে, অথবা ট্রাই ভ্যাকেন্সি হতে পারে। হোয়াট এভার দ্যাট নাম্বার অফ ভ্যাকেন্সি ইউ ডু হ্যাভ, অলওয়েজ সারাউন্ডিং দ্যাট ভ্যাকেন্সি you will have a localized ল্যাটিস ডিস্টোরশন or deformation you can say। সো এই জায়গাটাতে আমরা যেখানে হয়েছে তার চারপাশে কিছু অ্যাটম জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটু ল্যাটিসগুলি ডিস্টোর্টেড। ঠিক আছে, সো যখন ইলেকট্রন ফ্লো করবে ক্যারিয়ার, ইফ ইউ হ্যাভ এ ইলেকট্রিক্যাল ডিভাইস, তখন দেখা যাবে ইলেকট্রন সাধারণত বা ক্যারিয়ারগুলি এই এই ধরনের ভ্যাকেন্সিতে ট্র্যাপ হয়ে যায়। ট্র্যাপ হয়ে যাওয়া মানে ওইটা রিকম্বাইন হয়ে যাওয়া বা ওইটা নিউট্রালাইজ হয়ে যায়, তখন সেটা আর তুমি আউটপুটে পাবা না। আচ্ছা, সো অ্যাবাভ দ্য অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, আমরা যখন অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলি -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, at that temperature, ওই টেম্পারেচার আমরা বলি দ্যার ইজ নো থার্মাল এনার্জি। ঠিক আছে, এই জন্য অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারকে আমরা অনেক সময় রেফারেন্স টেম্পারেচার হিসেবে ইউজ করি। সো অল ক্রিস্টালস হ্যাভ অ্যাটমিক ভ্যাকেন্সিজ অর অ্যাটম মিসিং ফ্রম দ্য ল্যাটিস সাইডস ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। হ্যাঁ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কোনটাকে বলছি স্যার আসলে? বুঝি নেই। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এটা আসলে কোনটা স্যার, কোন টেম্পারেচার? 0 কেলভিন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। জি ঠিক আছে, অ্যাট অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার যেটা হয় যে তোমার দ্যার ইজ নো থার্মাল এনার্জি। ঠিক আছে, সো ওই থার্মাল এনার্জি তো থাকে না। ঠিক আছে, সো অল ক্রিস্টালস হ্যাভ অ্যাটমিক ভ্যাকেন্সি, অ্যাটম মিসিং ফ্রম ল্যাটিস সাইডস ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। এটা হচ্ছে যে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের উপরে যে কোনো টেম্পারেচারে দেখা যায় যে ক্রিস্টাল স্ট্রাকচারে তোমার ভ্যাকেন্সি অর অ্যাটম মিসিং ল্যাটিস সাইড থেকে এটা হয়। ঠিক আছে, সো এভরি ক্রিস্টাল অ্যাবভ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, since there is a thermal energy, so from the lattice side you will see that there are atoms missing, or you will see a few vacancies in your crystal structure। Okay, সো দিস ভ্যাকেন্সিস যখন তৈরি হয় এটা আসলে একটা এনার্জির একটা রিকোয়ারমেন্ট লাগে। সাধারণত অ্যাটমগুলি যখন অর্গানাইজড হয় তখন দে ট্রাই টু রিডিউস দেয়ার এনার্জি। সো ইন অর্ডার টু রিডিউস দেয়ার এনার্জি, সামটাইম দে ক্রিয়েট দিস কাইন্ড অফ ডিফেক্টস অর দিস কাইন্ড অফ ভ্যাকেন্সিস। ঠিক আছে, সো এনার্জেটিক্যালি ফেভারেবল হইতে হয়, এটা আমরা বলি। এনার্জি রিলিজ করতে গিয়ে তারা চায় তাদের লোয়েস্ট এনার্জিতে চলে আসতে, যেখানে সবচেয়ে কম এনার্জি খরচ করে সে একটা বন্ডিং তৈরি করতে পারবে উইথ দেয়ার নেইবার্স। এরকম করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভ্যাকেন্সি তৈরি হতে পারে, এবং দে ওয়ান্ট টু কাম টু দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ যেই টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে তারা চায় যে একটা সাম্য অবস্থায়, স্ট্যাটিক একটা অবস্থায় চলে আসতে। সো দ্য ভ্যাকেন্সিস এক্সিস্ট, যেটা হবে ইট উড বি রিকোয়ারমেন্ট অফ থার্মাল ইকুইলিব্রিয়াম।
ঠিক আছে, অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়াম ওই টেম্পারেচার ইকুইলিব্রিয়াম আসতে গিয়ে দেখা যায় যে দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ ক্রিয়েট দোজ ভ্যাকেন্সিস, এবং দ্যাটস ওয়াই দিস ডিফেক্ট ইজ নোন অ্যাজ থার্মোডিনামিক ডিফেক্টস। আচ্ছা, এটাকে কাইনেটিক মলিকুলার থিওরি এক্সপ্লেন করা যায়, স্যার বাট একটা প্রশ্ন ছিল এখানে। আচ্ছা আমি এই লাইনটা বলে নেই তারপরে। ওকে। কাইনেটিক মলিকুলার থিওরি দিয়ে এই লাইনটাকে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, যেমন বলা হয় যে যখন অ্যাটমগুলি ক্রিস্টালে বা ল্যাটিস সাইটে থাকে অ্যাবাভ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে, এই অ্যাটমগুলি দে ভাইব্রেট। ঠিক আছে, অ্যাটমগুলি তার জায়গা থেকে তারা ভাইব্রেট করে। এখন যখন অ্যাটমগুলি অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তারা এই ধরনের ভাইব্রেশন করে ডিউ টু দ্য থার্মাল এনার্জি, ঠিক আছে, তখন দেয়ার ইজ এ ডিস্ট্রিবিউশন অফ এনার্জিস। ঠিক আছে, মানে একটা কনস্ট্যান্ট এনার্জিতে সে থাকে না, তার এনার্জি চেঞ্জ হয় যেহেতু সে ভাইব্রেট করে, এবং সেই ভাইব্রেশনটা আমরা যদি মনে করি যে অ্যাটম একটা আছে, এটা যদি একটা অ্যাটম হয়, ইফ ইউ কনসিডার দ্যাট ইট ইজ ভাইব্রেটিং আপ অ্যান্ড ডাউন, নট অনলি, ঠিক আছে, ইট ক্যান বি ইন দিস ওয়ে, ঠিক আছে, আর একটা অ্যাটম এদিকেও ভাইব্রেট করতে পারে, তার জায়গায় থেকেই সে এই ধরনের ভাইব্রেশন করতে পারে, অথবা এদিকেও করতে পারে। ঠিক আছে, সো উই ডু নট নো, ইভেন এরকম যে করছে হয়তো উপরে যাওয়ার সময় এদিকে, নিচে যাওয়ার সময় এদিকে আসলো, বিভিন্ন রকম হয়। ঠিক আছে, সো ভাইব্রেশন করছে, উই ডু নট নো। আচ্ছা, সো ডিউ টু দিস ইজ ভাইব্রেশন, এবং এই ভাইব্রেশনাল এনার্জি সে কোথায় পাবে? পাবে হচ্ছে টেম্পারেচার থেকে, থার্মাল এনার্জি থেকে। সো তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সেই ভাইব্রেশনটা শো করবে, এবং ডিউ টু দিস ভাইব্রেশন ইকুইলিব্রিয়েশন থেকে হয়, তার মানে হচ্ছে তার এনার্জিটা চেঞ্জ হচ্ছে, ডিস্ট্রিবিউশন অফ এনার্জি চেঞ্জ হচ্ছে, এবং এই ডিস্ট্রিবিউশন দ্যাট ক্লোজলি রিজেম্বল দ্য বোলসম্যান ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা অনেক সময় বোলসম্যান ডিস্ট্রিবিউশন এক্সপ্লেন করি। বাট বেসিক্যালি এইখানে যে ভ্যাকেন্সি তৈরি হয় অ্যাবাভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, দ্যাট ইজ ডিউ টু দ্য তোমার এই অ্যাটম দে ভাইব্রেট, ঠিক আছে, এবং ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, অ্যান্ড ইফ ফর সাম রিজন অ্যাটম গেইন সাফিসিয়েন্ট এনার্জি, সো ইট ক্যান লিভ ইটস ল্যাটিস সাইড, তখন সে তার ল্যাটিস সাইডকে ছেড়েও যেতে পারে। তো once that atom leaves its lattice side, then it can you can see a vacancy there. Okay. কোশ্চেন থাকলে বলো। স্যার এখানে ওই যে অ্যাবভ দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এই পার্টটা কি স্যার তাহলে টেম্পারেচারের সাথে ভ্যাকেন্সি হওয়ার যে রেটটা এটা কি স্যার লিনিয়ার, মানে প্রপোর্শনাল কিছু, যে যত লিনিয়ার টেম্পারেচার না, বাড়বে তবে ভ্যাকেন্সি? যত টেম্পারেচার বাড়বে তত নন লিনিয়ারলি এই ধরনের ভ্যাকেন্সি বাড়ে ইন আচ্ছা, ইউর টেম্পারেচার, ইন ইউর ম্যাটেরিয়াল। প্রপোর্শনাল সম্পর্ক হবে এটা একটা। হ্যাঁ, ডেফিনেটলি প্রপোর্শনাল, বাট ইকুয়েশনটা তোমার লিনিয়ার না, হয়তো টি টু দি আচ্ছা আচ্ছা পাওয়ার ফোর অর সামথিং এলস। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, বুঝতে এবং পারছি। ওইটার সাথে আবার তোমার হয়তো ফ্যাক্টর কিছু অ্যাড হইতে পারে, নট অনলি ইটস অনলি টেম্পারেচার। ঠিক আছে, এর সাথে আরও কিছু টার্ম থাকতে পারে। ঠিক আছে, শুধুমাত্র টেম্পারেচার না, মানে টেম্পারেচার থাকবে একটা ফ্যাক্টর, বাট আরও কিছু তার সাথে থাকবে। বুঝতে স্যার পারছি। হচ্ছে এই যে এখানে যে বললেন যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের উপরে হুম এরা হচ্ছে এইরকম অবস্থায় থাকে, মানে ইফেক্ট গুলো হয়, হুম ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। হুম তো কাইনেটিক মলিকুলার থিওরি তো বলছে ইকুইলিব্রিয়াম পজিশনে হয়। তো এটাও কি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে নাকি টেম্পারেচার ছাড়াই, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে? না এটার সাথে কোনটা লিঙ্ক না, এটা এটা বুঝতে। ইকুইলিব্রিয়াম পজিশন, কাইনেটিক মলিকুলার থিওরি অ্যাবাভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আচ্ছা, ঠিক জি আছে, স্যার, বুঝছি। মানে অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে দেয়ার উইল বি নো ভাইব্রেশন, সবাই কুল ডাউন, কোনো ভাইব্রেশন হবে না, চুপ, ঠান্ডা। ঠিক আছে, দেয়ার উইল বি নো ভাইব্রেশন। So definitely vibration will occur when you have temperature more than absolute zero. ঠিক আছে, ওকে স্যার। ওকে। এখন আসো আমরা যদি এই পিকচারটা দেখি, এই পিকচারে তোমার কি বলে ডেসক্রিপশনটা এখানে আছে, যে এইখানে একটা পারফেক্ট ক্রিস্টাল আমরা দেখতে পাচ্ছি, দ্যার ইজ নো ভ্যাকেন্সিস, বাট এই ধরনের আসলে সম্ভব না প্র্যাকটিক্যালি। ঠিক আছে, একেবারে ইউ দেয়ার উড বি, মানে একেবারে খুদ ছাড়া কিছু নাই এরকম আমরা বলি না, এই টাইপের আর কি। সো পারফেক্ট ক্রিস্টাল উইদাউট ভ্যাকেন্সিস, ইউ হ্যাভ রেগুলার অ্যারেঞ্জমেন্ট পিরিয়ডিক। তো দেখা গেল অ্যাট এন, তো কোনো কারণে তোমার এনার্জি বা থার্মাল এনার্জি আছে, তখন দেখা যায় যে তোমার কোনো একটা অ্যাটম, ঠিক আছে, এইখানকার ছিল, সে করলো কি, সে একটা সাফিসিয়েন্ট এনার্জি পেলো, সে তখন তার কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাবে, ভেঙে সে করলো কি, তোমার জাম্প করে অ্যাডজয়নিং সাইড কোনো একটা জায়গায় আছে উপরে চলে গেল। ঠিক আছে, যেটাকে আমরা বলি ব্রেক ইটস বন্ডস অ্যান্ড জাম্প টু অ্যান অ্যাডজয়নিং সাইড অন দ্য সার্ফেস, অর্থাৎ সার্ফেসের কোনো একটা পজিশনে সে চলে গেল। So once this atom leaves this place, it creates a vacancy. ঠিক আছে, এখন ও যখন এই ভ্যাকেন্সিটা তৈরি করলো এখানে, এবং সেখান থেকে একটা অ্যাটম সারফেসে চলে গেল ম্যাটেরিয়ালের, ঠিক আছে, ভিতরে ছিল অ্যাটমটা, সেটা সারফেসে চলে গেল, সারফেসে গিয়ে ইট মে বি রোমিং অর ইট মে বি অ্যাটাচ টু এনি অ্যাটম, বাট মে বি নট দ্যাট স্ট্রং এনাফ ওয়ার ইট ওয়াজ প্রিভিয়াসলি, বাট ফর সাম রিজন
it receives or it got energy or kinetic energy due to the temperature or maybe from other sources, so it leaves behind, ঠিক আছে, এখান থেকে সে উপরে চলে গেল, nevertheless we got a vacancy, that's the most important thing. So once you have this vacancy, the downward atom যে আছে নিচে সে কিন্তু দেখতে পাচ্ছে উপরে আমার একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো সেখানকার অ্যাটম যদি মনে করে যে এটা আমার জন্য এনার্জেটিক্যালি ফেভারেবল মানে হচ্ছে ওই অ্যাটমটা এখানে যে আছে সে যদি মনে করে যে হ্যাঁ এখানে গেলে আমি আরও কম এনার্জিতে থাকতে পারবো, ঠিক আছে, তখন সে যদি মনে করে হ্যাঁ ওই জায়গায় গেলে আমি আরও বেশি স্টেবল অবস্থায় থাকতে পারবো, ঠিক আছে, আই নিড লেস এনার্জি টু স্টে দেয়ার, তখন দেখা যায় এখানকার অ্যাটম এখানে ডিফিউজ করে যাবে, এখানকার অ্যাটম এখানে ডিফিউজ করে যাবে। তারপর এখানে যখন ভ্যাকেন্সি হলো থার্ড লাইন থেকে এখান থেকে অ্যাটম এখানে যেতে পারে। সো দ্যাট মিনস ইউ ডু সি এ ডিফিউশন কামিং ফ্রম দ্য বটম সাইড, অথবা বলতে পারো যে উপর থেকে তো এইভাবে ভ্যাকেন্সিটা নিচের দিকে যাচ্ছে আর ডিফিউশনের জন্য অ্যাটম উপরের দিকে যাচ্ছে। সো দ্য ভ্যাকেন্সি ক্যান দেন ডিফিউজ ইন্টু দ্য বাল্ক অফ দ্য ক্রিস্টাল, তার মানে ভ্যাকেন্সিটা নিচের দিকে বাল্ক ম্যাটেরিয়ালের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে, বিকজ দ্য নেইবারিং অ্যাটম ক্যান ডিফিউজ অ্যান্ড টু ইট, কারণ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যে অ্যাটমগুলি আছে নেইবারিং নিচের অ্যাটম এটা পাশ থেকে হতে পারে, যে দে ক্যান ডিফিউজ ইন্টু দ্য ভ্যাকেন্সি অ্যান্ড দেন অ্যাকচুয়ালি দ্য ভ্যাকেন্সি ইজ মুভিং টুয়ার্ডস দ্য ইনটু দ্য ম্যাটেরিয়াল। ওকে, বাল্ব বলতে কি বোঝাচ্ছে এই জায়গাটা? মানে বাল্ক মানে হচ্ছে কীভাবে মানে বাল্ক মানে হচ্ছে পুরো ম্যাটেরিয়ালটাকেই বলছি আর কি, ধরো একটা সলিড একটা ম্যাটেরিয়াল ওটাকে বলছি, ধরো বাল্ক মানে হচ্ছে বেশিরভাগটাই আর কি যেদিকে আছে সেদিকে আর কি, বুঝছো, অল্প না আর কি, আমরা মানে বলি না, ডিপে যাচ্ছে আর কি। হ্যাঁ বাল্ক বলি না যে আমার কাছে অল্প পরিমাণে আই হ্যাভ বাল্ক ম্যাটেরিয়াল, হ্যাঁ হ্যাঁ। অনেক বেশি আছে এরকম আর কি বোঝায়। ও আচ্ছা। আচ্ছা, so if EV is the energy required to create a vacancy, let's say the energy required to create a vacancy which is EV, ঠিক আছে, তো এখন তুমি যদি সেই এনার্জিটা দাও তার মানে যে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, ঠিক আছে, সেটা না, তা কি হবে আসলে, দেন অনলি ফ্র্যাকশন অফ অল দ্য অ্যাটমস ইন দ্য ক্রিস্টাল ক্যান হ্যাভ সাফিসিয়েন্ট এনার্জি টু ক্রিয়েট ভ্যাকেন্সি, অর্থাৎ ইফ ইউ গিভ দ্যাট এনার্জি তখন দেখা যায় যে একটা স্ট্রাকচারের যত অ্যাটম আছে তার অনলি এ ফ্র্যাকশন মানে হয়তো লেস দেন 1% আর মেবি ইভেন লেস দেন দ্যাট, ঠিক আছে, অ্যাটমগুলির মধ্যে সেই এনার্জিটা তারা পাবে অ্যান্ড দে ক্যান হ্যাভ দ্যাট সাফিসিয়েন্ট এনার্জি টু ক্রিয়েট ভ্যাকেন্সি। এবং সেই এনার্জিটা আমরা যেটা বলছি ইভি, ইউ সি দ্য ইভি দ্য এনার্জি রিকোয়ারমেন্ট যদি এখানে দেখো, ঠিক আছে, ইভি এবং দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি আর ভ্যাকেন্সি কনসেন্ট্রেশন ইফ ইট ইজ স্মল এন, ঠিক আছে, তাহলে ইউ ক্যান ফলো দিস ইকুয়েশন, এখানে ই টু দি পাওয়ার এই ফর্মুলা ফলো করছে, সো দিস ইজ ক্লিয়ারলি নন লিনিয়ার একটা ফর্মুলা, ঠিক আছে, এবং সেখানে কে টিটা হচ্ছে তোমার সেই থার্মাল এনার্জি, কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন ক্যালভিন, যে টেম্পারেচার তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ হাউ মাচ ভ্যাকেন্সি কনসেন্ট্রেশন আই ডু হ্যাভ, ঠিক আছে, এন, সো ইউ পুট দ্যাট থার্মাল এনার্জি অফ দ্যাট টেম্পারেচার, ঠিক আছে, তারপর হচ্ছে এন হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাটমস পার ভলিউম ইন দ্য ক্রিস্টাল, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস পার ভলিউম, যে আমরা ইউনিট সেল ভলিউম যদি চিন্তা করো সেটা দিয়ে হিসাব করতে পারো, ঠিক আছে, অথবা তারপরে যদি তোমার পুরো একটা ইউনিট সেলের ভলিউম যদি জানো, তারপরে একটা যদি সেমিকন্ডাক্টর শিট তোমার হাতে থাকে সেই শিটটা কতটুকু সেন্টিমিটার কত মিটার সেই অনুযায়ী নাম্বার অফ অ্যাটমস ক্যান বি ক্যালকুলেটেড। আর ইভি হচ্ছে যে এনার্জি রিকোয়ার্ড টু ক্রিয়েট এ ভ্যাকেন্সি, ঠিক আছে, তুমি থার্মাল এনার্জি দিলা কিন্তু সেটা যদি এই ইভি মানে এখানে এনার্জি রিকোয়ার্ড টু ক্রিয়েট এ ভ্যাকেন্সি সেটার মতো না হয় তাহলে কিন্তু এখানে ভ্যাকেন্সি তৈরি হবে না। দেখা যাবে যে হয়তো লো টেম্পারেচার ইভেন -5 ডিগ্রি সেন্টিগ্রেডেও কোনো ম্যাটেরিয়ালে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, আবার কোনো কোনো ম্যাটেরিয়াল হয়তো +30 ডিগ্রি সেন্টিগ্রেডে যেই থার্মাল এনার্জি হয়, ঠিক আছে, হয়তো 26 বা 30 মিলি ভোল্ট, ঠিক আছে, তখন মিলি ইলেকট্রন ভোল্ট, তখন হয়তো একটা ভ্যাকেন্সি তৈরি হতে পারে। এটা ডিপেন্ড করে যে তোমার আসলে কি পরিমাণ এনার্জি পাচ্ছে ফ্রম দ্য স্কেটি। ওকে, আচ্ছা, এরপরে আসো যে সেলফ ইন্টারস্টেশিয়াল মানে হচ্ছে ইউ হ্যাভ এ অ্যাটম অ্যান্ড দ্যাট ইজ নট ইন এ পজিশন অফ এ ল্যাটিস সাইট। ল্যাটিস এবং বেসিস আমাদের মনে আছে, ল্যাটিসগুলি কিন্তু ফিক্স পজিশন বলতে গেলে, হয়তো একটু তোমার এদিক সেদিক হতে পারে ডিউ টু দ্য অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এর মানে এই না যে একটা আরেকটা অ্যাডিশনাল অ্যাটম ওই ল্যাটিসের পাশে এসে বসে থাকবে, ঠিক আছে। তাহলে যেটা বলছে এক্সট্রা অ্যাটম পজিশন বিটুইন অ্যাটমিক সাইটস, এখানে আমরা যদি রাইট সাইডে খেয়াল করি প্রত্যেকটা অ্যাটমই তার যে অ্যাটমিক সাইট আছে সেখানে বসে আছে, রাইট সাইডে, লেফট সাইডেও তাই, কিন্তু উই ডু সি অ্যানাদার অ্যাটম যে কিনা একেবারে মাঝখানে এখানে বসে আছে, আসলে এই জায়গায় কোনো অ্যাটমের কোনো সাইট ছিল না, ঠিক আছে, somehow an atom comes here and if it is positioned here in the atomic size where you can see in this crystal structure, ঠিক আছে, এই ধরনের একটা অ্যাটম যদি চলে আসে তখন সেটাকে আমরা বলি ইন্টারস্টেশিয়াল, অ্যাটমিক সাইটে নাই
ঠিক আছে, তখন সেগুলিকে বলে ইন্টারস্টেশন। এখন সেলফ ইন্টারস্টেশন হতে পারে, সেলফ মানে হচ্ছে এখানকারই কোনো একটা অ্যাটম হয়তো কোনো কারণে সে এখান থেকে লিভ করে সে করলো কি এখানে এসে এই এই কি বলে এখানে একটা পজিশন নিয়ে বসে পড়লো, বাট এইটা কোনো ল্যাটিস সাইড ছিল না। তা এখন তুমি যদি লেফট থেকে রাইটে যাও বা আপ থেকে ডাউনে যাও, তুমি দেখবা যে ল্যাটিসের একটা ডিস্টোরশন কিন্তু এই জায়গায় হয়ে গেছে। অর্থাৎ এইখানে ল্যাটিস প্যারামিটার, এই দিকে ল্যাটিস প্যারামিটার, আর আমাদের যেই জায়গাতে ম্যাটেরিয়ালটা সবচেয়ে ভালো ছিল আইডিয়াল কেস, সেখানে ল্যাটিস প্যারামিটার, এখানে ল্যাটিস প্যারামিটার কিন্তু এক না। সো ইউ উইল হ্যাভ এ ডিস্টোরশন ইন ইউর ল্যাটিস প্যারামিটার, সো ইউ উইল হ্যাভ এ ডিস্টোরশন অফ ক্রিস্টালোগ্রাফিক প্লেন অলসো। ঠিক আছে, ক্রিস্টালোগ্রাফিক প্লেনটাও কিন্তু ডিস্টোর্টেড হয়ে গেল। তুমি যে এই বরাবর একটা প্লেন হওয়ার কথা ছিল সেটা এই জায়গায় ডিস্টোর্টেড, এই বরাবর একটা প্লেন যেটা সেটাও ডিস্টোর্টেড, এবং তুমি যে এই পুরো সার্ফেসটাকে একটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন ধরো সেটাও তোমার এই জায়গাটাতে লোকালি ডিস্টোর্টেড, কিন্তু এই জায়গায় না, এই জায়গায় না। সো দ্য ক্রিস্টাল স্ট্রাকচার মে কন্টেন ইম্পিউরিটিস। ইম্পিউরিটিস মানে হচ্ছে ডোপেন্ট অ্যাটম হতে পারে অথবা অন্য যে কোনো অ্যাটম হতে পারে। ঠিক আছে, এগুলিকে আমরা বলি ইম্পিউরিটি। সো ডিউ টু দ্য ইম্পিউরিটি, সো ন্যাচারালি অর ইন্টেনশনাল এডিশন, ঠিক আছে, হতে পারে ক্রিস্টালে। আমরা জানি ন্যাচারালিও ইম্পিউরিটিস আসতে পারে, অথবা ইন্টেনশনাল এডিশন আমরা করি, ডোপিং করি অনেক সময়। সো when you are going to do the doping, ঠিক আছে, impurity atom substitute directly for the host atom, ঠিক আছে, তখন দেখা যাবে যে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি হবে। সেটা পিকচারটা হচ্ছে পরের সাইডে, ঠিক আছে, যে 1.45-এর এই জায়গাতে দেখো সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, এইখানে যে একটা অ্যাটম চলে আসলো, সেই অ্যাটমটা কিন্তু কোনো অ্যাটমিক ল্যাটিস সাইটের জন্য এখানে ছিল না, সেখানে এসে পজিশনে বসলো, তখন সেগুলিকে আমরা বলি ইন্টারস্টেশিয়াল। কিন্তু যদি দেখা যায় যে আমার ফর ইনস্ট্যান্স লেটস সে আমার এখানে একটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, অথবা এখানে আমার একটা সিলিকন অ্যাটম ছিল, এই জায়গাতে সিলিকন অ্যাটমকে আমি আর্সেনিক অ্যাটম দিয়ে যখন ডোপিং করলাম, তখন আর্সেনিক তো অ্যাটমটা যে সাইজটা একটু বড় হয়, সে ধরো এখানে এসে বসে গেল, সিলিকন অ্যাটমকে সে তো রিপ্লেস করলো। এগুলো হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। ঠিক আছে, আবার তোমার পি টাইপ ডোপিং যদি হয়, তোমার বোরন ডোপিং করো সিলিকনে, তখন যদি সাইজটা ছোট হয়, ঠিক আছে, ইউ ক্যান হ্যাভ দিস। এগুলি হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। আর এইখানে দেখো ল্যাটিস সাইটের মধ্যে নাই, অন্য কোথাও একটা অ্যাটম এমনিতেই বসে আছে, এটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ইম্পিউরিটি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ইম্পিউরিটি। যাই হোক, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইম্পিউরিটি অ্যাটম সাবস্টিটিউট ডিরেক্টলি যখন আমরা করি, সাবস্টিটিউশন হয় বাই দ্য হোস্ট অ্যাটম, সেটাকে বলে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। এবং সিলিকন ক্রিস্টালকে যখন আমরা আর্সেনিক অ্যাটম দিয়ে ডোপ করি, তখন আর্সেনিক অ্যাটম সাবস্টিটিউট ডিরেক্টলি দ্য সিলিকন অ্যাটমস। ঠিক আছে, যেটা আমরা পরের পৃষ্ঠা দেখছিলাম। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস ভ্যাকেন্সি কনসেন্ট্রেশন এনভি স্টারে দেওয়া আছে। ফর নিয়ারলি অল প্র্যাকটিক্যাল পার দিস ইকুয়েশন ইজ নট সাফিসিয়েন্ট। অর্থাৎ এই ইকুয়েশনটা যদিও ছোট দেখা যাচ্ছে, এই ভ্যাকেন্সি কনসেন্ট্রেশনের জন্য এই ইকুয়েশনটা যে সব ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল তা না, বরং বেশি ম্যাটেরিয়াল এই ইকুয়েশনটা ফলো করে না। দেয়ার আর সাম চেঞ্জেস, আরও ফ্যাক্টর যোগ করতে হয়, প্লাস মাইনাস উপরে অনেক কিছু দিতে হয় আরও। ঠিক আছে, এখানে সবচেয়ে সিম্পল একটা ফর্ম দেখানো হয়েছে। আচ্ছা, এখন আসলে যে ইম্পিউরিটি অ্যাটম যদি ইন্টারস্টেশিয়াল সাইট হয়, ঠিক আছে, এই যেমন এইটা, ঠিক আছে, ইন এ ভয়েড বিটুইন দ্য হোস্ট অ্যাটম ছিল, মাঝখানে একটা ভয়েড ছিল, সেখানে গিয়ে সে বসে গেল, এটাকে বলি ইন্টারস্টেশিয়াল। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ইন্টারস্টেশিয়াল। ঠিক আছে, যেমন ডিতে। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে দেন দ্য ইম্পিউরিটি ইজ কল্ড দ্য ইন্টারস্টেশিয়াল ইম্পিউরিটি। আচ্ছা, আবার দেখো যদি এরকম হয় যে দ্যাট ইজ এ ভয়েড বিটুইন দ্য হোস্ট অ্যাটমস, ঠিক আছে, অ্যাজ সি ডাজ ইন দ্য বিসিসি ক্রিস্টাল। এটা আসলে এখানে সি দেখানো হয় নাই, ঠিক আছে, মানে একটা অ্যাটম বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, জেনারেলি দ্য ইম্পিউরিটি অ্যাটম উইল হ্যাভ এ ডিফারেন্ট ভ্যালেন্সি অ্যান্ড এ ডিফারেন্ট সাইজ। ডেফিনেটলি আমরা যখন আর্সেনিক অ্যাটম একটু আগে চিন্তা করলাম, আমরা জানি আর্সেনিক অ্যাটমের নাম্বার অফ ইলেকট্রন আর সিলিকন অ্যাটমের নাম্বার অফ ইলেকট্রন সমান না। দ্যাট মিন দেয়ার অ্যাটমিক স্ট্রাকচার সমান না। সো ওয়েন অ্যান ইম্পিউরিটি কামস উইথ ইটস ওন অ্যাটমিক সাইজ, তখন সে এসে যখন সিলিকন যাকে রিপ্লেস করে, তখন ডেফিনেটলি সে ইম্পিউরিটি অ্যাটমের ভ্যালেন্সি, নাম্বার অফ ইলেকট্রনস টোটাল, এবং হচ্ছে যে তার লাস্ট শেলে ইলেকট্রনের সংখ্যা, দ্যাট ইজ ভ্যালেন্সি, এবং ডিফারেন্ট সাইজ হবে। ঠিক আছে, সো অবভিয়াসলি when it will replace any of my host atom, it will distort the lattice locally, একটা distortion I can see, lattice parameter change. ঠিক আছে, so this lattice is then can be said as a strained or point defect. So এখানে যদি একটা ভ্যাকেন্সি হয় তাতেও পয়েন্ট ডিফেক্ট, একটা সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি হলে তাতেও পয়েন্ট ডিফেক্ট, বিগার সাইজ স্মলার সাইজ হলো পয়েন্ট ডিফেক্ট, ভয়েডের মধ্যে পড়লেও ইন্টারস্টেশন তাতেও এখানে একটা পয়েন্ট ডিফেক্ট তৈরি হয়। এবং এই লোকালি এই জায়গাগুলিতে ভালো করে খেয়াল করে দেখো যে সেই জায়গা লোকালি এবং তার চারপাশের অ্যাটমগুলির মধ্যে ডিস্টেন্স একটু চেঞ্জ হয়ে গেছে।
এইখানে ল্যাটিস প্যারামিটার যতটুকু, এই জায়গাতে এটা একটু স্ট্রেসড হয়ে গেছে, এই জায়গাতে ল্যাটিস প্যারামিটারটা একটু বেড়ে গেছে। ঠিক আছে, আবার এই জায়গাতে ল্যাটিস প্যারামিটার যতটুকু, এই জায়গাতে দুইটা অ্যাটম কাছাকাছি চলে আসছে। এইখানেও তাই, এটার সাথে ম্যাচিং করার জন্য এই অ্যাটমটা এখানে বেশি কাছে চলে আসছে এটার সাথে, এবং এখান থেকে দূরে চলে আসছে। আবার এখানে এটা দেওয়ার কারণে এই দুইটা অ্যাটম কাছে চলে গেছে, এই দুইটা অ্যাটম কাছে চলে গেছে, আবার এই দুইটা অ্যাটম দূরে চলে গেছে। সো দ্যাট মিনস স্ট্রেস বা আমরা যখন স্ট্রেইন বলি কখন, when you give force if there is a change in the length, সেটাকে বলি আমরা স্ট্রেইন। তো এখানে আমরা ল্যাটিস প্যারামিটারের মধ্যে ডিউ টু দিস ভ্যাকেন্সি অর সাবস্টিটিউশনাল অ্যাক্টিভিটি অর ইন্টারস্টিশনাল অ্যাক্টিভিটি, লোকালি আমরা দেখতে পাচ্ছি ল্যাটিস প্যারামিটারটা স্ট্রেইন হয়ে আছে, এটা বলাই ভালো। স্ট্রেইন কেন বলছি, তাদের ল্যাটিস প্যারামিটারটা চারপাশে একটু চেঞ্জ হয়ে আছে, দে আর নট ইন দেয়ার অরিজিনাল ল্যাটিস পজিশন, মানে ল্যাটিস অরিজিনাল যে লেন্থ সেটাতে তারা নাই ওই জায়গাতে আশেপাশে। ঠিক আছে, এই জন্য আমরা বলি দে আর স্ট্রেইনড, যেহেতু নাই। এখন স্ট্রেইন দুই রকম হতে পারে, টেনসিল, আর একটা হতে পারে কম্প্রেসিভ। ঠিক আছে, যে এইখানে হয়তো ল্যাটিস প্যারামিটারটা কমে গেল, তাহলে সেটা হচ্ছে কম্প্রেসিভ। আর এই জায়গাতে মনে হচ্ছে যে এই দুইটা অ্যাটমের মধ্যে ল্যাটিস প্যারামিটার বা ল্যাটিস প্যারামিটার যেটা সেটা বেড়ে গেল, তখন সেটাকে বলি আমরা টেনসিল। আচ্ছা, আয়নিক ক্রিস্টালে কিন্তু ডিফেক্ট হয়। স্যার, হ্যাঁ বলো। লাস্টের দুইটা যে লাইন ছিল, ওই দুইটা লাইন কি সাবস্টিটিউশনাল ইম্পিউরিটির জন্য ছিল নাকি সেলফ ইন্টারস্ট্রিয়াল এটা হচ্ছে ইম্পিউরিটির জন্য? ইন্টারস্টিশিয়াল হবে কি, কোনো অ্যাটমিক ল্যাটিস সাইট হবে না। আর সাবস্টিটিউশন মানে হচ্ছে সে অ্যাটমিক ল্যাটিস সাইট পাবে। জি স্যার, মানে হচ্ছে এই যে এই দুইটা যে ইম্পিউরিটি অ্যাটম উইল হ্যাভ বোথ, এটা স্যার কিসের জন্য ছিল? কোনটা? এই যে জেনারেলি দ্য ইম্পিউরিটি এই যে অ্যাটম এটার উইল ক্ষেত্রে, হ্যাভ, এইটার এটা। আচ্ছা লাস্টেরটা মানে স্যার ও আচ্ছা, তুমি বলতে ইন্টারস্ট্রিয়াল। চাচ্ছো এইটাও হইতে পারে, এটাও হইতে জি পারে, স্যার। মানে তিনটার জন্যই অ্যাপ্লিকেবল। কারণ জি স্যার। ইম্পিউরিটি যে কোনো অ্যাটমে যখন ইম্পিউরিটি, ঠিক আছে, তার সাইজ আমার এটা অরিজিনালটা কোনোটার সাথে মিশবে না, এবং তার ভ্যালেন্সি এবং সাইজ ডিফারেন্ট হবে। ঠিক আছে, আমরা এই লাস্ট পয়েন্টটা তিনটা যে বি সি ডি সবার জন্য প্রযোজ্য, ইভেন এখানে ভ্যাকেন্সি আছে, এটাও এখানে স্ট্রেন আছে, বুঝো না? জি এই স্যার। লাইনটা আবার এটার জন্য প্রযোজ্য। ঠিক আছে, আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডকে আমরা সাধারণত নেই এক্সাম্পল হিসেবে। আমরা জানি যেখানে সোডিয়াম হচ্ছে তোমার ক্যাটায়ন, ক্লোরিন হচ্ছে অ্যানায়ন। ওকে ফাইন, ঠিক আছে, এবং সেইখানে একটা ডিফেক্ট হয় এই আয়নিক ক্রিস্টালে, সেটাকে আমরা বলি শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট হচ্ছে ইফ এ হ্যাভ এ প্লাস এবং মাইনাস পেয়ার মিসিং হয়, অর্থাৎ একটা সোডিয়াম আয়ন ক্যাটায়ন এবং একটা ক্লোরিন আয়ন, ঠিক আছে, অর্থাৎ একটা অ্যানায়ন ক্যাটায়ন পেয়ার যদি মিসিং হয়, ঠিক আছে, ইন ইয়ার স্ট্রাকচার, রেগুলার স্ট্রাকচারের মধ্যে, তখন সেটাকে বলি আমরা শর্টকি ডিফেক্ট। ঠিক আছে, হতে পারে এই পেয়ারটা দে মাইগ্রেটেড টু দ্য সারফেস, হয়তো সারফেসে চলে গেছে ফর সাম রিজন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা। আবার এরকম হতে পারে যে যদি কোনো একটা তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে, বা কোনো একটা হোস্ট আয়ন ইজ ডিসপ্লেসড ইনটু ইন্টারস্টেশিয়াল পজিশন। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা হোস্ট আয়ন ছিল যেটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্যাটায়ন ছিল, সে করলো কি এখান থেকে ফর সাম রিজন সে তার জায়গাটা ছেড়ে দিল, দিয়ে সে এমন একটা ল্যাটিস পজিশনে, এমন একটা সাইটে গেল যেখানে আসলে কোনো অ্যাটমিক ল্যাটিস সাইট নাই। ঠিক আছে, তো যদি না হয় তখন সেটাকে, যেহেতু সে অ্যাটমিক কোনো ল্যাটিস সাইট পায় নাই এখানে, যদি সে এই জায়গায় যাইতো তাতেও আমরা বলতাম যে না এটা সাবস্টিটিউশনাল, কিন্তু যেহেতু সে এমন একটা জায়গায় আসছে যেখানে কোনো ল্যাটিস সাইট নাই, এই জন্য আমরা এটাকে বলবো ইন্টারস্টেশিয়াল পজিশন। ঠিক আছে, এবং ইট লিভস বিহাইন্ড এ ভ্যাকেন্সি। ঠিক আছে, অরিজিনাল সাইটে সে একটা ভ্যাকেন্সি রেখে আসবে, এবং এই ধরনের ডিফেক্টকে আমরা বলি ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আয়ন পেয়ার হিসেবে যদি না থাকে শর্টকি, আর যদি কোনো প্লাস বা মাইনাস চার্জ যদি মুভ করে অন্য কোথাও চলে যায় একটা সিঙ্গেল, তখন ইট লিভস বিহাইন্ড এ ভ্যাকেন্সি, দ্যাট ভ্যাকেন্সি ইজ নোন অ্যাজ ফ্র্যাঙ্কেল ডিফেক্টস। এটা আয়নিক ক্রিস্টালে দেখা যায়। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে আয়নিক ক্রিস্টালে দেখা যায় সাবস্টিটিউশন ইম্পিউরিটি আর ডাবলি চার্জ, যেটা হচ্ছে যে তোমার, আমি পরের স্লাইডে গিয়ে এটা ব্যাখ্যা করি, যেটা হচ্ছে যে আয়নিক ক্রিস্টাল ক্যান হ্যাভ সাবস্টিটিউশন অর ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটিস। সো আমি একটু আগে ইন্টারস্টিশিয়ালটা দেখালাম, এখন হচ্ছে সাবস্টিটিউশন ইম্পিউরিটিস। ঠিক আছে, ওভারঅল একটা জিনিস মনে রাখতে হবে, সাবস্টিটিউশন হোক বা ইন্টারস্টিশিয়াল হোক, ওভারঅল কিন্তু ওই আয়নিক ক্রিস্টালটা ইটসেলফ ইট উড বি নিউট্রাল, কারণ এখান থেকে হয়তো একটা প্লাস চার্জ এখানে চলে গেছে, বাট আলটিমেটলি টোটাল প্লাস এবং টোটাল মাইনাস চার্জ কিন্তু ইন দ্য স্ট্রাকচার ইজ দ্য সেম। ওকে, আর সাবস্টিটিউশনের ক্ষেত্রে যেটা আমরা যদি বলি যে আমাদের সোডিয়াম আয়ন ছিল যেটা ক্যাটায়ন, একটু আগে দেখলাম, যদি আমাদের সেখানে ম্যাগনেসিয়াম 2+ দুইটা চলে আসে আয়ন, যেহেতু ম্যাগনেসিয়াম 2+ দুইটা আয়ন আছে, এবং সে যদি একটা সোডিয়াম আয়নকে রিপ্লেস করতে চায়, ঠিক আছে, তখন কি হবে?
সেটার ক্ষেত্রে আমরা বলছি যে ওভারঅল ক্রিস্টাল শুড বি নিউট্রাল। আচ্ছা কেন? কারণ হচ্ছে একটা সোডিয়াম আয়ন ইজ মিসিং, ঠিক আছে, এবং সামার ইন দ্য ক্রিস্টাল, এবং যখন তো ম্যাগনেসিয়াম এরকম দুইটা আসবে, সে হয়তো ম্যাগনেসিয়ামের একটা হয়তো প্লাস হয়তো সোডিয়ামের একটা প্লাসকে রিপ্লেস করলো, কিন্তু আরেকটা সোডিয়াম প্লাস তো নাই। যে ম্যাগনেসিয়াম টু এসে ধরলাম সোডিয়াম একটাকে প্লাসকে রিপ্লেস করলো, কিন্তু তাহলে আরেকটা সোডিয়াম প্লাস কই গেল? সেটা তো চার্জ নিউট্রালিটির জন্য আমার লাগবে। তখন তারা বলছে নিশ্চয়ই ওয়ান সোডিয়াম আয়ন প্লাস ইজ মিসিং সামওয়্যার ইন দ্য ক্রিস্টাল, ক্রিস্টালে কোথাও না কোথাও একটা থাকবে টু মেনটেন দ্য চার্জ নিউট্রালিটি। অথবা এরকমও হতে পারে যে আমাদের হয়তো কোনো কারণে একটা অ্যাডিশনাল ক্লোরাইড আয়ন থাকতে পারে, ঠিক আছে, অ্যানায়ন থাকতে পারে, যার জন্য তোমার এই প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাসকে সে নিউট্রালাইজ করবে। সো দ্যাট মিনস এখানে যেমন দেখো যে ম্যাগনেসিয়াম টু প্লাস সাবস্টিটিউশন ইম্পিউরিটি, এই জায়গায় হয়তো একটা ডাবলি চার্জড হয়ে গেছে। এখানে এখানে এই জায়গাতে কি ছিল? এই জায়গায় ছিল এরকম একটা প্লাস সিঙ্গেল সোডিয়াম ছিল, সোডিয়াম একটা প্লাসকে সে করলো কি ওই যে ম্যাগনেসিয়াম টু প্লাস দিয়ে রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। ম্যাগনেসিয়াম টু প্লাস দিয়ে যখন রিপ্লেস হইলো, ঠিক আছে, তখন ইট ফিলস দ্যাট যে এখানে যেহেতু হয়েছে, সো ইউ ক্যান কনসিডার দ্যাট আমার এইখানে একটা প্লাস মিসিং ইউ ক্যান কনসিডার। তাহলে ওভারঅল পুরো স্ট্রাকচারে প্লাস মাইনাস ওরিয়েন্টেশন বা সরি প্লাস মাইনাসের যে সংখ্যাটা সেটা ঠিক থাকবে, অ্যান্ড ইট উইল মেনটেন দ্য নিউট্রালিটি, ঠিক আছে। এটা একটা হতে পারে। আরেকটা তারা বলছে যে যদি তোমার ডাবলি চার্জ নেগেটিভ আয়ন আসে, অক্সিজেন যদি আসে, তখন অক্সিজেন টু মাইনাস এটা তো ক্লোরিনকে সাবস্টিটিউট করবে, ফাইন। তো তখন যদি দেখে যে আচ্ছা অক্সিজেন দুইটা তো আর ক্লোরিন তো একটা, সো একটা ক্লোরিন কই যাবে, ঠিক আছে। তখন তারা বলছে যে অ্যাডিশনাল একটা ক্যাটায়ন, ঠিক আছে, হয়তো অ্যাডিশনাল একটা তোমার কি বলে সোডিয়াম, ঠিক আছে, ইউজার ইন্টারস্টিশিয়াল সাইট অর এ মিসিং ক্লোরিন, ঠিক আছে, অথবা তো একটা ক্লোরিন কোথায়, এখানে যেমন আমরা বলছি সোডিয়াম আয়ন মিসিং, তো এখানে আমরা বলছি নিশ্চয়ই ক্লোরিন কোথাও একটা মিসিং। অথবা এখানে আগের বার বলছিলাম অ্যাডিশনাল একটা ক্লোরাইড আয়ন আসছে, তো এখন আমরা বলতেছি নিশ্চয়ই অ্যাডিশনাল একটা সোডিয়াম প্লাস যেটাকে আমরা বলি ক্যাটায়ন নিশ্চয়ই সামওয়্যার ইন দ্য স্ট্রাকচার আছে, ঠিক আছে, অ্যান্ড দেয়ারফর ইট উইল মেনটেন দ্য চার্জ নিউট্রালিটি ইন দ্য ক্রিস্টাল, ঠিক আছে, সেটা হবে। এবং এখানে তো প্লাস দিয়ে বললাম, তো এখানে মাইনাসের ক্ষেত্রে দেখো এখানে একটা মাইনাস ছিল ক্লোরাইডের, সেটাকে অক্সিজেন দুইটা যখন চলে আসলো, তো সেই দুইটাকে নিউট্রালাইজ করার জন্য ইউ সি দ্যাট দেয়ার ইজ এ অ্যাডিশনাল পজিটিভ ক্যাটায়ন চলে আসলো কিন্তু এখানে। সো দিস ক্যাটায়ন সোডিয়াম ইট ইজ অ্যাকচুয়ালি এ ইন্টারস্টেশিয়াল ডিফ্যাক্টস, ঠিক আছে, সে কিন্তু ইন্টারস্টেশিয়াল পজিশনে আছে, ঠিক আছে। এখানে একটা নেগেটিভ ছিল, সে একটা নেগেটিভকে অক্সিজেন দুইটা চলে আসছে ফর সাম রিজন। এখন দুইটা চলে আসাতে ওভারঅল যে আমার এই ম্যাটেরিয়ালের তো চার্জ নিউট্রালিটি থাকতে হবে। তো দেখা যাচ্ছে যে হয়তো সামহায়ার অন্য কোথাও একটা প্লাস ছিল, সে এখন এখানে আছে ক্যাটায়ন, ঠিক আছে, সেইটার জন্য এখন তোমার ওভারঅল এই জায়গাতে সে নিউট্রালিটিটা মেনটেন করলো, ঠিক আছে। এই সো এটা গেল একটা পার্ট। আচ্ছা এই এই বই আজকে আমরা পড়ছি হচ্ছে গত ক্লাসে যে একটা বই দেখেছিলাম কাসপের বই, সেই কাসপের বই ফলো করছি, রেফারেন্সে বলা আছে লাস্টের দিকে। বাট আমরা যে একটু আগে ইকুয়েশন দেখলাম, এই ইকুয়েশন বেসড বইয়ে দুটো প্রবলেম আছে, তোমরা করবে, করে দেওয়া আছে, এক্সাম্পল করাই আছে। আচ্ছা এবার আসলে লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট দেখার আগে আমরা চলো এই কর্নটা দেখি, ভুট্টা, ঠিক আছে। তো আমার মনে হয় ছবিটা অত ভালো না হলে একটু খেয়াল করলে বুঝতে পারবে। তো আমার মাউসের পয়েন্টারটা খেয়াল করে, এই যে দেখো একটা এই যে দানাগুলি যে এগুলি একটা লাইন, তাই না? এটা একটা লাইন। তুমি দেখো এইখানে আরেকটা লাইন, এইখানে একটা লাইন গেল, কিন্তু এটার পাশে যে লাইনটা, এই দুইটা লাইন কিন্তু এখানে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। অথবা বলতে পারো এইখানে এসেও এই দুইটা লাইন এখানে একটা মার্জ হয়ে গেছে। তার মানে আমি যে এখানে দেখি এটা একটা লাইন, একটা দুইটা তিনটা লাইন, এই তিনটা লাইন এখানে এসে দেখা যাচ্ছে তারা দুইটা লাইন তৈরি করছে, ঠিক আছে। সো এই ধরনের যখন লাইন একটা ডিসলোকেশন থাকে, এটাকে আমরা বলি এজ ডিসলোকেশন, ঠিক আছে। আচ্ছা এইগুলিকে বলি আমরা লাইন ডিফেক্ট। একটু আগে আমরা পয়েন্ট ডিফেক্ট দেখেছি, একটা অ্যাটম মিসিং, কিন্তু ইউ মে হ্যাভ এ লাইন ডিফেক্ট, ঠিক আছে, যে একটা লাইন ধরে মিসিং, একটা লাইনই মিসিং, ঠিক আছে, একটা অ্যাটমের লাইন টপ টু বটম হয়তো মিসিং, বা সারফেস থেকে শুরু হয়ে এসে ভিতরে যাচ্ছ অনেক দূর পর্যন্ত বাল্ক মেটেরিয়ালের ভিতরে হয়তো একটা লাইন মিসিং। আচ্ছা চলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে যে অ্যাটমগুলি দেখতে পাচ্ছ পারফেক্ট ক্রিস্টাল, সব ঠিকঠাক মতো আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যেদিকে যাও সব দিকে অ্যাটমগুলি রেগুলারলি অ্যারেঞ্জড। কিন্তু নাও ইউ কাম টু দ্য রাইট সাইড, এজ ডিসলোকেশন কাকে বলি? সেখানে দেখো যে আমি যদি উপর থেকে লাইন চিন্তা করি, একটা দুইটা তিনটা চারটা লাইন পরে এই জায়গায় আসার পর আমি দেখতেছি এইখানে একটা একটা ডিফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। এখন এটাকে পয়েন্ট ডিফেক্ট বইলো না, ঠিক আছে। আমরা যাচ্ছি, দেখো উপর এখানে যে কটা লাইন ৩ ৪ ৫ ৬ ৭ বেশি, আর নিচে যদি এখানে আসো দেখবো যে লাইনের সংখ্যা কম। তার মানে উপর থেকে এখানে তুমি যতগুলি লাইন বলতেছো, ঠিক আছে, আলটিমেটলি দেখবো যে একটা লাইন কম আসবে এটার জন্য এই জায়গাতে, কারণ এই জায়গায় তিনটা লাইন কিন্তু দুইটা লাইনে মার্জ হয়ে গেছে। তার মানে এই তুমি যদি উপর থেকে সারফেসের উপর থেকে দেখো একেবারে নিচে স্ক্রিনের ভিতরে চলে যাও, তাহলে মনে করবো এটা একটা হোল,
একটা ওয়েল বা কূপ যাই বলো না কেন, এই বরাবর একটা অ্যাটমের লাইন নিচে, এই বরাবর নিচে অ্যাটম নাই, মিসিং, নিচের দিকে ভিতরে যাচ্ছ অথবা উপরের দিকে আসতেছে, হোয়াট এভার, এই বরাবর অ্যাটম শুধু সারফেস না, সারফেস থেকে ভিতরেও নাই, ঠিক আছে, বাল্ক ম্যাটেরিয়ালের ভিতরে নাই, এটাকে বলি আমরা লাইন মিসিং হলে তখন সেটাকে বলি লাইন ডিফেক্ট। আর এই ধরনের যে ডিফেক্ট সেটাকে বলি আমরা এজ ডিসলোকেশন। আর একটু ক্লিয়ার দেখো, এখানে 3D একটা পিকচার, ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা কানেক্টেড দেখিয়েছে, কিন্তু প্রত্যেকটা কানেক্টেড, কিন্তু এইখানে আসার পরে দেখো এই যে লাইনটা আসার পরে এই লাইনটার এখানে নাই, ঠিক আছে, এই লাইনটা কিন্তু এখানে নাই। সো ওভারঅল পুরো স্ট্রাকচারেই কিন্তু এই লাইনটা থাকবে না, এই বরাবর লাইনটা নাই। সো ইউ উইল সি এ হোল হিয়ার, এখানে তুমি একটা স্ট্রাকচারে যখন দেখবা তখন এখানে একটা হোলের মতো বা একটা ছোট্ট একটা বিন্দু দেখা যায় অনেক সময়, সে বিন্দু দেখে আমরা বুঝতে পারি যে এইখানে একটা অ্যাটম হঠাৎ করে সেখানে মিসিং হয়ে গেছে লাইনটা, এটাকে বলি আমরা এজ ডিসলোকেশন লাইন। তো এখন উপর থেকে এসে যদি এইভাবে দেখাই তখন সেটাকে বলে যে এইরকম আমরা পারপেন্ডিকুলার সাইন দিয়ে দেখাই, আর যদি নিচের থেকে গিয়ে উপরে আসতো তখন সেটাকে টি শেপ দিয়ে দেখানো হয় সাধারণত। এবং এখানে দেখো একই জিনিস, এখানে আমরা দেখাচ্ছি যে এইটাকে যদি আমরা সেই লাইন বলি ডিসলোকেশন লাইন, ঠিক আছে, এটা তো ডিসলোকেশন লাইনটা, এই বরাবর তুমি একটা লাইন টানলা, ঠিক আছে, আর এইখানে তোমার ডিসলোকেশনটা অ্যারাইজ করবো। এখন এই ডিসলোকেশন লাইনের উপরের দিকে এবং নিচের দিকে যদি দেখো, তো এই জায়গাতে আমরা বলছি কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে ল্যাটিস প্যারামিটারগুলি তাদের অরিজিনাল যে পজিশনে থাকার কথা তার থেকে কম ডিস্টেন্সে যদি থাকে। আর টেনশন বলছি আমরা ল্যাটিস প্যারামিটার যেই পজিশনে থাকার কথা তার থেকে বেশি ডিস্টেন্সে যদি থাকে বেশি, তখন সেটাকে বলে টেনশন। আচ্ছা, এখন এই জায়গাতে কম্প্রেশনও নাই, এই জায়গাতে টেনশনও নাই, ঠিক আছে, ল্যাটিস প্যারামিটার এই জায়গাতেও তার অরিজিনাল পজিশনে আছে, এই জায়গাতেও তার অরিজিনাল পজিশন আছে। বাট হুইন ইউ আর কামিং ক্লোজ টু দ্য লাইন ডিফেক্ট, লাইন ডিফেক্টের এখানে যখন আসতেছো তখন এই জায়গাটাতে দেখো এই তিনটা অ্যাটম একটুখানি কম ডিস্টেন্সে আছে, এইখানে তাদের মধ্যে যে ডিস্টেন্স, এইখানে এই দুইটা অ্যাটমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স কম, এই দুইটা অ্যাটমের মধ্যে ডিস্টেন্স কম। সো এই এই জায়গায় যে লোকালি দেখতে পাচ্ছি লাইনের উপরে এই জায়গাতে দেখো অ্যাটমগুলি একটু কাছাকাছি আছে, যখন অ্যাটমগুলি একটু কাছাকাছি চলে আসে তাদের অরিজিনাল ল্যাটিস পজিশন ছেড়ে আর একটু কাছে চলে আসে, সেটাকে বলি আমরা কম্প্রেশন, কম্প্রেস রয়েছে। অন দ্য আদার হ্যান্ড এই লাইনের এখানে দেখো, এইটা তো অ্যাটম, এই দুইটা অ্যাটম খেয়াল করো, অথবা এই দুইটা অ্যাটম, আর এইখানে এই বরাবর এইখানে দুইটা অ্যাটম দেখো, ধরলাম এই দুইটা অ্যাটম অরিজিনাল পজিশনে আছে, কিন্তু আমি যত উপরের দিকে যাচ্ছি তত যাচ্ছে এই জায়গাতে আসার পরে দেখতে পাচ্ছি আরো ক্লিয়ারলি যে দুইটা অ্যাটমের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেল, তার মানে ল্যাটিস প্যারামিটার বেড়ে গেল, এইখানে আরো বাড়লো, এখানে তো আরো বাড়লো, তার মানে এই জায়গাতে তারা হাইলি টেনসিল, এই জায়গাতে একটু কম, এই জায়গাতে কম, আস্তে আস্তে তার টেনসিলনেস কমতেছে, এই জায়গায় এসে সে নর্মাল হয়ে গেছে। তার মানে এই যে একটা লাইন এজ ডিসলোকেশন তৈরি হইলো, যার জন্য লোকালি একটা ডিস্টর্শন হইলো এবং সেটার জন্য ল্যাটিস প্যারামিটারে আমরা একটা চেঞ্জ দেখতে পাই, ঠিক আছে, এবং ল্যাটিস প্যারামিটার অরিজিনাল পজিশন থেকে যদি কমে যায় তখন সেটাকে বলে কম্প্রেশন, আর অরিজিনাল পজিশন থেকে যদি বেড়ে যায় তখন সেটাকে বলে টেনসিল। সো এ লাইন ইজ ফর্মড ইন এ ক্রিস্টাল when an atomic plane terminates, ঠিক আছে, এখানে একটা অ্যাটমিক প্লেন এই বরাবর এসে টার্মিনেট করলো, এখানে ক্লোজ হয়ে গেল, আর নাই অ্যাটমিক প্লেনটা, প্রত্যেকটারই একটা প্লেন আছে, সামহাও বলতে পারো যে হ্যাঁ একটুখানি বাঁকা বা ডিস্ট্রশন আছে বা ডিফরমেশন আছে, কিন্তু এইটার কোনো প্লেন আমি এখানে দেখতে পাচ্ছি না। সো অ্যাটমিক প্লেন টার্মিনেটস উইদিন দ্য ক্রিস্টাল ইনস্টেড অফ পাসিং অল দ্য ওয়ে টু দ্য এন্ড অফ দ্য ক্রিস্টাল, এটা এইখানে টার্মিনেট হয়ে গেল, সে ক্রিস্টালের এই এন্ডে আসে নাই, ঠিক আছে। সো দ্য এজ অফ দিস শর্ট প্লেন অফ অ্যাটমস, অর্থাৎ শর্ট প্লেন কেন বলছি, যে কারণ এটা তো পুরোটা কমপ্লিট হয় না, ফুল প্লেন হয় না, এই জন্য শর্ট প্লেন বলছি, অফ অ্যাটমস, এটাকে আমরা বলি লাইক রানিং ইনসাইড দ্য ক্রিস্টাল, ঠিক আছে, যে অ্যাটম দেয়ার ফর লাইক রানিং ইনসাইড দ্য ক্রিস্টাল, এইটা হচ্ছে যে এখানে যে অ্যাটম মিসিং সেটা রানিং ইনসাইড দ্য ক্রিস্টাল, এবং এই ধরনের ডিফেক্টকে আমরা বলি ডিসলোকেশন, এস টাইপ ডিসলোকেশন। এবং এইখানে তো পারপেন্ডিকুলার টি সাইন কেন সেটা তো বললাম একটু আগে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা ইনকমপ্লিট প্লেন, স্টার্টস ফ্রম টপ অর বটম, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখানে যদি একটা প্লেন শেষ হয়ে গেল, আবার নিচের থেকে শুরু হয়ে যদি শেষ হয় তার উপরে ডিপেন্ড করে তুমি কি টি দিবা নাকি পারপেন্ডিকুলার সাইন দিবা। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে যে ইন্টার অ্যাটমিক বন্ডস, এই লোকালি আমরা দেখলাম ওই জায়গাতে তারা ডিস্টোর্টেড হয়ে যায়, এবং তাদের যে ইমিডিয়েট ভিসিনিটিতে ডিসলোকেশন লাইনের আশেপাশে দে আর ডিস্টোর্টেড, significantly distorted you can say. So atoms around the dislocation line যেটা আমরা দেখলাম they are effectively displaced, ঠিক আছে, তারা তাদের আসলে অরিজিনাল যে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকার কথা, যেটা তাদের পারফেক্ট ক্রিস্টালের যে ইকুইলিব্রিয়াম পজিশন চিন্তা করি অরিজিনাল ল্যাটিস পজিশন, সেখানে তারা নাই, ফ্রম দিস পারফেক্ট ইকুইলিব্রিয়াম পারফেক্ট ক্রিস্টাল ইকুইলিব্রিয়াম পজিশন থেকে দে আর ডিসপ্লেসড, and therefore you have this distortion, ঠিক আছে। So therefore we do see compression and tension above and below the dislocation line.
সো এই লাইনের উপরে আমরা দেখতে পাচ্ছি কম্প্রেশন এই জায়গাতে, এবং নিচে আমরা এই জায়গাতে টেনশনটা দেখতে পাচ্ছি, যেখানে টেনশন মানে হচ্ছে ল্যাটিস প্যারামিটার, তো অরিজিনাল ল্যাটিস সাইড থেকে অরিজিনাল ল্যাটিস প্যারামিটার থেকে বেশি থাকে, আর কম্প্রেশন মানে হচ্ছে অরিজিনাল ল্যাটিস প্যারামিটার থেকে কম থাকে। ঠিক আছে, দেয়ার ফর ইউ হ্যাভ এ লোকালি স্ট্রেইন ফিল, এবং সেই জন্য কম্প্রেশন স্ট্রেইন থাকে এই জায়গাটাতে, আর এই জায়গাতে আমরা বলি টেন্সিল স্ট্রেন থাকে। আচ্ছা, একটা জিনিস বলি যে কোনটা মোর ফেভারেবল, যদি আমার সিস্টেমের মধ্যে আমার যে পয়েন্ট ডিফেক্ট আর এজ ডিসলোকেশন এই ধরনের লাইন ডিফেক্ট, যেটা কোনটা বেশি এনার্জেটিক্যালি ফেভারেবল। আচ্ছা, একটা দেখো, এনার্জি রিকোয়ার্ড টু ক্রিয়েট ডিসলোকেশন, অর্থাৎ লাইন ডিসলোকেশনের জন্য তোমার এনার্জি লাগে হচ্ছে এরকম 100 ইলেকট্রন ভোল্ট পার ন্যানোমিটার। 100 ইলেকট্রন ভোল্ট পার ন্যানোমিটার, 1 ন্যানোমিটারের জন্য 100 ইলেকট্রন ভোল্ট একটা এনার্জি রিকোয়ার্ড। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট যদি তুমি পয়েন্ট ডিফেক্ট তৈরি করতে হয় তাহলে অনলি ফিউ ইলেকট্রন ভোল্ট ইজ রিকোয়ার্ড, এই জন্য হুইচ ইজ ফিউ ন্যানোমিটার ইন ডাইমেনশন। ঠিক আছে, দ্যাট মিনস দেখা যাচ্ছে পয়েন্ট ডিফেক্ট ফর্ম করতে খুব অল্প এনার্জি লাগে, আর ডিসলোকেশন লাইন ফর্ম করতে অনেক বেশি এনার্জি লাগে। ঠিক আছে, সো এই জন্য ফর্মিং এ নাম্বার অফ পয়েন্ট ডিফেক্ট ইজ এনার্জেটিক্যালি মোর ফেভারেবল। এই জন্য দেখা যায় যে ম্যাটেরিয়ালের পয়েন্ট ডিফেক্ট তোমার বেশি থাকে, বিকজ ম্যাটেরিয়াল অ্যাটম তাদের টেন্ডেন্সি হচ্ছে সে যত তাড়াতাড়ি পারে তার এনার্জি রিলিজ করে সে একটা স্টেবল ফর্মে যাবে, এবং সেই স্টেবল ফর্মে যাওয়ার জন্য ইট প্রডিউসেস ডিফরমেশন, ইট প্রডিউসেস অর ইট গিভস তোমার ডিফেক্ট, ডিসলোকেশন, হোয়াট এভার। এখন যেটা এনার্জেটিক্যালি ফেভারেবল হয়, যে স্ট্রাকচার যেইভাবে তৈরি হয়েছে সেইখানে, সেটার কারণে দেখা যাবে সেই ডিফেক্টগুলি তৈরি হয়ে যাবে। সো পয়েন্ট ডিফেক্টগুলি দেখা যায় বেশি থাকে দেন ফর্মিং এ ডিসলোকেশন বা লাইন। ডিসলোকেশন মানে হচ্ছে লাইন। ঠিক আছে, এবং ডিসলোকেশন সাধারণত তোমার নন ইকুইলিব্রিয়াম ডিফেক্ট আমরা বলি। ঠিক আছে, বিকজ ডিসলোকেশনটা এটা অ্যারাইজ করে ডিউ টু দ্য ডিফরমেশন বাই স্ট্রেস। ঠিক আছে, এই যে এখানে যেটা হলো সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস বা টেন্সিল স্ট্রেসের জয়েন্টে আমরা একটা এই ধরনের ডিফরমেশন দেখতে পাচ্ছি, এবং এটা আসলে এই ধরনের ডিসলোকেশন অ্যারাইজ করে ডিউ টু দ্য টেম্পারেচার আর হাই টেম্পারেচার যখন গ্রোথ হয়, সেই গ্রোথের জন্য এটা তোমার মানে নট ইকুইলিব্রিয়াম ডিফেক্ট বলতে বোঝাচ্ছে থার্মালি জেনারেটেড না। মানে থার্মালি জেনারেটেড মানে হচ্ছে যে আমার একটা ম্যাটেরিয়াল আছে, আমি টেম্পারেচার দিলাম আমার ডিসলোকেশন তৈরি হয়ে যাবে, তা না। ঠিক আছে, পয়েন্ট ডিফেক্ট তৈরি হবে, কিন্তু ডিসলোকেশন তৈরি হবে হচ্ছে ম্যাটেরিয়ালটা যখন তুমি তৈরি করতেছো, গ্রোথ বা ডিপোজিশন করতেছো, তখন হাই টেম্পারেচারে করা হয়, তো 800 900 অনেক টেম্পারেচার থাকে, অনেক সময় 600 থাকে। তো যাই হোক, সেই টেম্পারেচার যখন করা হয়, তারপরে যখন এটাকে কুল ডাউন করা হয় রুম টেম্পারেচার, তখন সাধারণত এই ধরনের ডিসলোকেশন লাইন তৈরি হয়। আচ্ছা, এখন এই যে লেফট সাইডে যে তুমি ইমেজটা দেখতে পাচ্ছ, ইউ আর সিইং দ্য অ্যাটম। এখানে প্রত্যেকটা ব্রাইট স্পট হচ্ছে এক একটা অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে SRTI3 সিরকোনিয়াম মনে বলে, সিরকোনিয়াম টাইটেনিয়াম অক্সাইডের একটা ম্যাটেরিয়াল। সেইখানে তোমরা প্রত্যেকটা ব্রাইট পয়েন্ট হচ্ছে এক একটা অ্যাটম তোমরা দেখতে পাচ্ছ, এবং 4টা ব্রাইট পয়েন্টের মাঝখানে দেখো আরেকটা ছোট্ট ব্রাইট পয়েন্ট আছে, তার মানে দেয়ার ইজ অ্যানাদার অ্যাটম ইন বিটুইন 4 ব্রাইট পয়েন্টস। ঠিক আছে, এবং সেটা খুব ভালো আসে নাই, কারণ হচ্ছে রেজুলেশন। এটা অ্যাটমিক মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হয়েছে, এটাকে বলে স্ক্যানিং টার্নিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তুমি দেখো ডাইমেনশনটা কতটুকু, এই স্কেলটা যতটুকু, এই স্কেলটা হচ্ছে 2 ন্যানোমিটার। তার মানে 2 ন্যানোমিটারের মধ্যে তোমার 5টা অ্যাটম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, এটা হচ্ছে স্কেল, বুঝতেই পারতেছো 5টা অ্যাটম আছে। এখন এই যে অ্যাটম দেখতে পাচ্ছ, অ্যাটমগুলির মধ্যে কি কোনো বন্ডিং দেখা যায়? আমরা তো ড্র করি কোভ্যালেন্ট বন্ড, এই বন্ড সেই বন্ড, কিন্তু ডু ইউ সি এনি বন্ড ইন অ্যাটমিক স্ট্রাকচার? মানে এখানে তো সত্যিকারের অ্যাটম দেখতে পাচ্ছ। ঠিক আছে, নো, দ্যার ইজ নো বন্ড, ফিজিক্যালি দ্যার ইজ নো বন্ড, বাট ইট এক্সিস্ট। আচ্ছা, এখন মেইন যে কারণে এই ছবিটা দেওয়া সেটা হচ্ছে এইখানে দেখো একটা হোলের মতো মনে হচ্ছে, এইখানে একটা হোলের মতো মনে হচ্ছে। ঠিক আছে, এইখানে অ্যানাদার, এইখানে অ্যানাদার। আচ্ছা, বেসিক্যালি এগুলি হচ্ছে তোমার ডিসলোকেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা এজ ডিসলোকেশন, এইটা একটা এজ ডিসলোকেশন, এইখানে একটা প্লেন টার্মিনেট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এগুলি হচ্ছে এক একটা এজ ডিসলোকেশন, এবং এইটাই ছবিটা আমরা যদি আর একটু লেস কন্ট্রাস্ট ইমেজ দিয়ে দেখাই, ঠিক আছে, আর একটু উপর থেকে নেওয়া, ভেরি ক্লোজ না আর কি। ঠিক আছে, তখন সবগুলি লাইন কানেক্ট হয়ে গেছে, সবগুলি অ্যাটমের লাইন কানেক্ট হয়ে দেখাচ্ছে, তখন এই লাইনটা ভালো আরো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এরকম 2টা লাইন এখানে কানেক্ট হয়ে একটা লাইন, এখানে 2টা লাইন এরকম, অ্যাটমে 2টা লাইন কানেক্ট এরকম। ঠিক আছে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এজ ডিসলোকেশনগুলি তোমার আরো ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। ঠিক আছে, এবং এইখানে তুমি দেখতে পারো যে এজ ডিসলোকেশন উপর থেকে এখানে কয়টা প্লেন আছে, আর নিচের থেকে যদি কাউন্ট করো দেখবা যে এইখানে এই একটা হাফ প্লেন বেশি মনে হবে, কারণ এখানে যদি 10টা থাকে এখানে হয়তো তোমার 11টা থাকবে, একটা হাফ প্লেন বেশি থাকবে। অর্থাৎ এদিক থেকে যদি যাও, গিয়ে দেখো এই লাইনটা এখানে 2টা লাইনের সাথে মার্চ হয়ে গেছে,
অথবা উপর থেকে যদি বলো এই দুইটা লাইন এখানে এসে একটা সিঙ্গেল লাইনে মার্চ হয়ে গেছে। ঠিক আছে, সো উই ডু সি অ্যানাদার এক্সট্রা হাফ প্লেন হিয়ার, একটা এক্সট্রা হাফ প্লেন আছে। ঠিক আছে, সো এইখানে এই যে তোমার এজ ডিসলোকেশন আমরা এখানে শো করলাম, ঠিক আছে, আর এখানে এজ ডিসলোকেশন এগুলি হয় হচ্ছে গ্রেন বাউন্ডারি। গ্রেন নিশ্চয়ই আমাদের মনে হচ্ছে যে এইটা একটা গ্রেন, হয়তো যে দুটো আলাদা আলাদা ক্রিস্টালাইট যখন মার্চ করে তখন এই ধরনের গ্রেন তৈরি হয় এবং গ্রেনের এই বাউন্ডারিতে তোমার এই ধরনের এজ ডিসলোকেশন তৈরি হয়। ওকে, আচ্ছা, কোশ্চেন থাকলে বললো। ডিসলোকেশনের মোশন আছে, ডিসলোকেশন মুভ করে, ঠিক আছে, এবং খুব স্লাইটলি মুভ করে। ডিসলোকেশন মুভস এ স্মল অ্যামাউন্ট, খুব অল্প অ্যামাউন্টে মুভ করে সে একটা একটা টাইম, ঠিক আছে, একটা টাইমে সে খুব অল্প স্মল অ্যামাউন্ট মুভ করে। যেমন ডিসলোকেশন, যেমন এইখানে যে আমাদের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে এখানে, ঠিক আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি আছে, এ বি সি ডি আছে, এখানে শিয়ার স্ট্রেস আছে। শিয়ার স্ট্রেস মানে হচ্ছে অ্যালং দ্য প্লেন যদি কোনো স্ট্রেস বা ফোর্স থাকে। আচ্ছা, এটাকে বলছি আমরা স্লিপ প্লেন, স্লিপ প্লেন, স্লিপ প্লেন। এটা একটা স্লিপ প্লেন। এখন এই জায়গাতে একটা এজ ডিসলোকেশন আছে, কারণ উপর থেকে একটা প্লেন আসতেছে, এখানে আশা করা প্লেনটা নাই। ঠিক আছে, সো এই জায়গাতে আমরা চিন্তা করছি উই হ্যাভ এ স্লিপ প্লেন, এই প্লেনটাকে মনে করলাম একটা স্লিপ প্লেন। আচ্ছা, যেটা হয় যে তোমার ফর সাম রিজন, ঠিক আছে, যে দেখা যায় যে এই স্লিপ প্লেনের রেসপেক্টে এই আগে প্রথমবার তোমার এইখানে ছিল এজ ডিসলোকেশন, সেকেন্ড টাইম দেখো এজ ডিসলোকেশন পরের প্লেনে শিফট হয়ে গেল, তারপরটা হয়তো এখানে, এরকম করে শিফট হইতে হইতে ওই যে এজ ডিসলোকেশনটা এটা তোমার একেবারে বাইরে চলে আসলো। ঠিক আছে, যদি এরকম হয় যে ইন দ্য প্রসেস অফ স্লিপিং ওয়ান প্লেন অ্যাট এ টাইম, ঠিক আছে, যে ওয়ান প্লেন অ্যাট এ টাইম স্লিপ করতে করতে দ্য ডিসলোকেশন প্রোপাগেটস অ্যাক্রস দ্য ক্রিস্টাল, এরকম আসলো, তখন এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এজে একটা প্লেন, এক্সট্রা হাফ প্লেন একটা অ্যাটম, ঠিক আছে, এখানে আলাদা একটা দেখতে পাচ্ছি। সো এই ধরনের ডিফরমেশনকে সাধারণত আমরা বলি প্লাস্টিক ডিফরমেশন অকার্স বাই স্লিপ, অর্থাৎ স্লিপ প্লেনে এরেতে এখানে তোমার এই ধরনের ডিফরমেশন অ্যারাইজ করে এবং সেটা তোমার আগের অবস্থায় ফেরত আসবে না, এই জন্য এটাকে প্লাস্টিক ডিফরমেশন বলে। হাউএভার ইউ ডু হ্যাভ সাম ইলাস্টিক ডিফরমেশন, যেগুলি তোমার ডিফর্ম হলো কিন্তু এনার্জি রিলিজ করে অথবা সামহাও অন্য কোনো কারণে দে ক্যান কাম ব্যাক টু দেয়ার অরিজিনাল পজিশন, যদি এই ধরনের ডিফরমেশন হয় সেটাকে আমরা বলি ইলাস্টিক ডিফরমেশন। সো ইফ ডিসলোকেশন ক্যান নট মুভ, প্লাস্টিক ডিফরমেশন ডাজেন্ট অকার। সো যখন তোমার এই ধরনের ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন অকার হয়, তখন সাধারণত সেখানে তোমার আসলে ডিসলোকেশন মুভ করতে পারে। ঠিক আছে, ম্যাটেরিয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল বেস স্ট্রেন, এখানেও ম্যাটেরিয়ালটা কিন্তু এখানে স্ট্রেন অবস্থায় আছে, সে তার অরিজিনাল ল্যাটিসে নাই এই জায়গাতে। সো ইফ ডিসলোকেশন ক্যান নট মুভ, প্লাস্টিক ডিফরমেশন ডাজেন্ট অকার। ঠিক আছে, তা কিন্তু যেহেতু এখানে তোমার ডিসলোকেশন মুভ করে একেবারে ওয়ান স্লিপ প্লেন বাইরে চলে আসলো, সো এখানে আমাদের প্লাস্টিক ডিফরমেশন হয়েছে অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল উইল বি স্ট্রেইন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়ালটা স্ট্রেইনড অবস্থায় আছে, এখানেও সে স্ট্রেইনড অবস্থায় আছে। স্যার এখানে কি স্যার পুরো লাইনটাই স্যার ধরে সরে গেল স্যার? কারেক্ট, Yes, sir. ঠিক আছে, বলতে পারো যে এই বন্ডিংটা এখন এখানে চলে গেছে, তারপরে আবার এই বন্ডিংটা এটার সাথে হয়েছে, সে আবার ছেড়ে দিলে, এরকম করতে করতে ওয়ান স্টেপ অফ স্লিপ আমরা এখানে পেলাম। ঠিক আছে, এবং সেটা কেন, কারণ এখানে একটা উপর একটা স্ট্রেস আছে, এই যে অ্যালং এই প্লেন বরাবর একটা স্ট্রেস আছে, বুঝছো, এই যে উপরে তিনটা প্লেনে দেখো, ঠিক আছে, একটা স্ট্রেস সে পাচ্ছে। আচ্ছা, মানে হচ্ছে এইদিকে একটা সে শিয়ার স্ট্রেস পাচ্ছে, আর নিচের দিকে এইখানে দেখো সে এইদিকে রাইট টু লেফট একটা শিয়ার স্ট্রেস পাচ্ছে, এইখানে পাচ্ছে লেফট টু রাইট, এবং নিচের দিকে এরকম পাচ্ছে, যার জন্য এই প্লেনটা মুভ করে। ঠিক আছে, হতে পারে। আচ্ছা, এখন এই ডিসলোকেশন, এজ ডিসলোকেশন বা তোমার গুলিকে সাধারণত আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আমরা বার্গার ভেক্টর ইউজ করি। বার্গার নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এটা বের করছেন। বার্গার ভেক্টর হচ্ছে যে ইট ইজ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ এ ডিসপ্লেসমেন্ট, যে তোমার ম্যাগনিটিউডটা কতটুকু এবং ডিরেকশনটা কোন দিকে, যে কোন দিকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তার চেঞ্জটা কোন দিকে হচ্ছে, ঠিক আছে, সেইটার কতটুকু অ্যামাউন্ট হচ্ছে সেই ম্যাগনিটিউড এবং সে তার ডিরেকশনটা ক্যান বি ডিফাইন্ড বাই দিস বার্গার ভেক্টর। ঠিক আছে, এবং সেটাকে আমরা স্মল বি দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখন এইটা হচ্ছে একটা পিওর ক্রিস্টাল ল্যাটিস পারফেক্ট, সেখানে বার্গার ভেক্টরটা কত আমরা আগে এটা দেখি। আচ্ছা, আমরা যদি পি পয়েন্ট থেকে শুরু করি, যে পি পয়েন্ট, ঠিক আছে, ইউ ক্যান সি পি পয়েন্ট, পি পয়েন্ট থেকে যদি শুরু করো, উপরে যদি যাও কয়টা অ্যাটম তুমি কাভার করছো, 1 2 3 4 5 6। সো পি থেকে উপরে গেলাম, আই গট 6 স্টেপ আর 6 অ্যাটম। এবার রাইট সাইডে আসো, 1 2 3 4 5, 5টা অ্যাটম। ঠিক আছে, উপরে গেলাম, পি থেকে এখানে গেলাম 6টা, ডানে গেলাম 5টা। এখন এখান থেকে আবার নিচে আসো,
1 2 3 4 5 6 ছয়টা অ্যাটম। তার মানে উপরেও ছয়টা, আবার নিচে নামলাম ছয়টা, কিন্তু এদিক থেকে এদিকে ছিল পাঁচটা। তো এখান থেকে আবার আগের জায়গায় যাওয়ার চেষ্টা করি, 1 2 3 4 5, তার মানে 6 5 6 অ্যান্ড এগেইন 5। তার মানে হচ্ছে যে তুমি দেখাচ্ছি যে আমরা যদি উপরে গেলাম, তারপরে রাইটে আসলাম, আবার নিচে আসলাম, তারপরে আবার লেফটে আসলাম, উই কাম টু দ্য স্টার্টিং পয়েন্ট, তাই না? একটা ইউনিফর্মিটি আছে, ঠিক আছে? এবং বার্গার ভেক্টর গেটস ক্লোজড, এবং তুমি এখানে এসে একটা ক্লোজিং সার্কিট তৈরি করতে পারবা। যে তুমি 6 গেলা, 5 গেলা, আবার 6 আসলা, আবার 5 ব্যাক করলা, তাহলে তুমি ইউ কাম ব্যাক টু দ্য ইউর ইনিশিয়াল পজিশন। কিন্তু আমরা যদি এই স্ট্রাকচারে এখানে একটা এজ ডিসলোকেশন আছে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে যদি আমরা পি থেকে শুরু করি, পি থেকে 6 স্টেপ উপরে যাও, 5 স্টেপ রাইটে যাও, তারপর এখান থেকে আবার 6 স্টেপ নিচে আসো, তারপর এখান থেকে আবার লেফটে 5 স্টেপ একটু আগে, যেটা আমরা যদি ডান বা লেফটে যাই, তখন দেখবা যে তুমি আসলে 1 2 3 4 5 এই যে কিউতে এসে তুমি ইউ উইল এন্ড আপ টু দিস পয়েন্ট কিউ। তাহলে কিউ থেকে পিতে এটাই হচ্ছে তোমার বার্গার ভেক্টর ডিরেকশন, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই একটা সিঙ্গেল অ্যাটমিক লাইন, ইউ ক্যান সে। সো কিউ থেকে পিতে এটা হচ্ছে তোমার বার্গার ভেক্টর ডিরেকশন, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনিটিউড অফ দিস বার্গার ভেক্টর ইজ শোন হিয়ার, যে কতটুকু এখান থেকে এতটুকু এই পয়েন্টের যে গ্যাপ ডিস্টেন্সটা হবে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইউর বার্গার ভেক্টর। ওকে, সো ইফ ইউ হ্যাভ এ বার্গার ভেক্টর ভ্যালু বি, তার মানে তুমি বুঝতে হবে যে দ্যাট মিন দেয়ার ইজ এ ডিসলোকেশন, দেয়ার ইজ এ ডিফ্যাক্ট, ঠিক আছে? কিন্তু ইফ ইউ সার্কিট গেটস ক্লোজড এই ধরনের, যে হ্যাঁ আগের জায়গায় চলে আসলাম, তখন আসলে বার্গার ভেক্টরের কোনো ভ্যালু নেই। আচ্ছা, ঠিক আছে, এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আসে স্ক্রু স্যার বার্গার ভেক্টর তো শুধু লাইন ডিসলোকেশনের মানে ডিসলোকেশনের কারণেই হয় শুধুমাত্র, কারণ না ওটা না, তো দুই ধরনের ডিসলোকেশনে হবে। লাইন ডিসলোকেশন তো দেখলাম, পয়েন্ট ডিফেক্টসে নাই, হ্যাঁ ঠিক আছে। এখন লাইন ডিসলোকেশনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে স্ক্রু। এজটা আমরা দেখেছি, এখন স্ক্রু ডিসলোকেশন দেখবো, সেটাতে বার্গার ভেক্টরটা একটু ভালো বুঝে দেয়। আচ্ছা, এসেনশিয়ালি বলছে যে শেয়ারিং অফ ওয়ান পোর্শন অফ ক্রিস্টাল, ঠিক আছে, বাই ওয়ান অ্যাটমিক যদি ডিস্টেন্স হয় ফিগার, এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটাকে, এই স্ট্রাকচারে এই অংশটুকু খেয়াল করো, এখান থেকে একটা ডিসপ্লেসমেন্ট শুরু হয়েছে, এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ওয়ান অ্যাটমিক ডিস্টেন্স, দ্যার ইজ এ ওয়ান অ্যাটমিক ডিস্টেন্স। এখন এই বরাবর হয়তো লেফট থেকে রাইটে, ঠিক আছে, তোমার একটা শেয়ারিং স্ট্রেস আছে, এবং নিচের এই স্ট্রাকচারে হয়তো রাইট থেকে লেফটে তার এদিকে একটা মুভমেন্ট বা শেয়ারিং স্ট্রেস আছে, যার জন্য এইখানে একটা ওয়ান অ্যাটমিক প্লেন ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে। আচ্ছা, সো ইফ দেয়ার ইজ শেয়ারিং ওয়ান পোর্শন অফ দ্য ক্রিস্টাল বা উইথ রেসপেক্ট টু অ্যানাদার, অনেক সময় বলে কি যে উপরের দিকেও শেয়ারিং স্ট্রেস আছে, নিচের দিকে নাই, তাতেও এটা তৈরি হতে পারে, দুটোই হইতে হবে, নট নেসেসারি। আচ্ছা, সো উইথ রেসপেক্ট টু অ্যানাদার বাই ওয়ান অ্যাটমিক ডিস্টেন্স, ঠিক আছে, সো তখন দেখা যায় ডিসপ্লেসমেন্ট অকার অন ইদার সাইড অফ দ্য স্ক্রু ডিসলোকেশন লাইন। তখন এই যে ডিসলোকেশন লাইন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে ডিসলোকেশন লাইন, ঠিক আছে, এইটার এই সাইডে আমরা তোমার এই ধরনের একটা ডিসলোমেন্ট কি বলে স্ক্রু ডিসলোকেশন দেখতে পাচ্ছি, ওয়ান স্টেপ বা ওয়ান অ্যাটমিক ডিস্টেন্স এই জায়গাতে। সো আমরা যদি এই ডিসলোকেশন লাইন থেকে আমরা, ইফ ইউ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ডিসলোকেশন লাইন, দ্য অ্যাটমস ইন দ্য আপার পোর্শন, ঠিক আছে, যে এই পাশে আমরা যদি দেখি, ঠিক আছে, তারা হচ্ছে যে তাদের যে একটার উপরে যে আরেকটা প্লেসমেন্ট অ্যাটমে, সেটা ঠিক আছে, কিন্তু যদি এই ডিসলোকেশন লাইনে আমরা রাইটে আসি, তখন দেখবো যে এই জায়গাতে, মানে এখান থেকে এই অংশটুকুতে তাদের যে প্লেসমেন্ট বা একটার উপর আরেকটা অ্যাটমিক ল্যাটিস সাইজ, সেটার কিন্তু একই রকম হবে না। তো এখন এই থেকে এদিকে ভিতরে চলে যাও, সেটাকে তুমি যদি এ বলো, এটা এই সাইডে, আর ওই পাশে হয়তো বি আছে, সেটাকে যদি তুমি এই সাইডে বি লেখো, তাহলে এইটা ধরলাম সেই ডিসলোকেশন লাইন। এখন ডিসলোকেশন লাইন থেকে উপরের সাইডে মানে হচ্ছে ইউ কাম টু দ্য লেফট সাইড, এইদিকে আসছো। আর ডিসলোকেশন লাইন থেকে নিচের দিকে মানে এ থেকে ডির দিকে আসা মানে ইউ কাম টু বটম সাইড। এখন খেয়াল করে দেখো উপরের দিকে এ থেকে বি এই জায়গাতে ক্রস এবং সার্কেল ম্যাচিং, ক্রস এবং সার্কেল ম্যাচিং, ঠিক আছে, দুই ধরনের অ্যাটমের মধ্যে একটা রেজিস্ট্রি আছে, বা বলতে পারো যে দেয়ার পজিশন ওয়েল। কিন্তু যত তুমি ডিসলোকেশন লাইন থেকে সি বা ডির দিকে আসতেছো, তত দেখো ক্রস এবং সার্কেলের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট শুরু হয়ে গেল এই বরাবর। এখানে এসে ক্রস এবং সার্কেলের মধ্যে ডিসপ্লেসমেন্ট আরও বাড়লো, তার মানে দুইটা অ্যাটমিক প্লেন যে, ঠিক আছে, তাদের মধ্যেকার সেই সেপারেশনটা আমরা এখানে আরও দেখতে পাচ্ছি, এবং করতে করতে গিয়ে এখানেও সেপারেশন হলো, তারপর এই জায়গায় এসে তারা আবার ম্যাচিং হইলো, ঠিক আছে। সো এই যে একটা প্লেন তোমার অ্যাটমস ইন দ্য লোয়ার পোর্শন, এখানে আমরা শুধু আছে, আর এখানে দেখো তাদের ম্যাচিং, এবং এখানে গিয়ে আবার দেখো অ্যাটমস ইন দ্য আপার পোর্শন একটা বের হয়ে গেল, আর অ্যাটম ইন দ্য লোয়ার পোর্শন এখানে চলে আসে।
সো এইটা হচ্ছে একটা এই ধরনের যদি ডিসলোকেশন থাকে এই যে লাইন, এবং তখন যদি আমরা এই ধরনের অ্যাটমিক একটা দেখি, তখন এই ধরনের ডিসলোকেশনকে বলে তোমার স্ক্রু ডিসলোকেশন, এবং এটা তুমি উপর থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, উপর থেকে দেখতে পাচ্ছ এই ধরনের ডিসলোকেশনকে আমরা বলি স্ক্রু ডিসলোকেশন। আচ্ছা, এটাকে আরেকটু ক্লিয়ার করি আমি। সো ইফ দিস ডিসলোকেশন দ্য অ্যাটমস আর ডিসপ্লেসড ইন টু সেপারেট প্লেনস পারপেন্ডিকুলার টু ইচ আদার, আমরা এখানে যদি দেখি যে এইখানে দেখো যে এটা একটা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারের, দুইটা একই স্ট্রাকচার, বাট তারা এই প্লেন যে আছে এখানে, ঠিক আছে, এখানে একটা প্লেন আছে, সেই প্লেনের সাথে দেখো এখানে একটা সেপারেশন হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অ্যাটম ডিসপ্লেসমেন্ট, এই যে বি বার্গার ভেক্টর দিয়ে সেই অ্যামাউন্টটা দেখানো হয়েছে উপর থেকে নিচে। ঠিক আছে, সো আর এইখানে যেখানে অরিজিন, যেখানে শুরু হয়েছে ডিসলোকেশন, সেই জায়গাতে আমরা একটা লাইন ড্র করলাম, দ্যাট ইজ ড্যাশড লাইন। সো আমরা বলতে পারি যে এইটা একটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন উপরেরটা, এবং নিচে এটাকে আরেকটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন। বাট এই দুটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন এই জায়গাতে তাদের মধ্যে ধরলাম যে দ্যার ইজ নো অ্যাটমিক সেপারেশন, বাট অ্যাট দ্য এন্ড আদার সাইড দ্যার ইজ ওয়ান অ্যাটমিক সেপারেশন যদি থাকে। ঠিক আছে, সো এবং সেই দুইটা প্লেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করা যায়। সো আমরা তখন বলতে পারি যে ইফ দ্যাট দিস টু ডিসলোকেশন দ্য অ্যাটমস আর ডিসপ্লেস ইন টু সেপারেট প্লেনস পারপেন্ডিকুলার টু ইচ আদার ইন দিস ডিসলোকেশন আর কি, যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটমস আর ডিসপ্লেস ইন টু সেপারেট প্লেন, এটা একটা প্লেন এবং এটা একটা প্লেন, এবং এই দুইটা প্লেন একটার সাথে আরেকটা এইখানে হচ্ছে পারপেন্ডিকুলার। সো এই যে এইখানে অনেকে বলে যে ইট ফর্মস এ স্পাইরাল র্যাম্প অ্যারাউন্ড দ্য ডিসলোকেশন, কারণ হচ্ছে এই ডিসলোকেশন থেকে যত এদিকে যাচ্ছ এখানে কিন্তু একটা র্যাম্প আছে, একটা ঢালু একটা অবস্থা আছে কিন্তু। ঠিক আছে, আর এই যে বার্গার ভেক্টর, এই যে বার্গার ভেক্টর আমরা এই ডিরেকশনে দেখালাম, আর স্ক্রু ডিসলোকেশন যে এক্সিস বা লাইন, সেটা তো আমরা এই পয়েন্টে বা এখানে ড্র করলাম যেখান থেকে সে অরিজিন হলো এটা। ঠিক আছে, সেইটার সাথে এই বার্গার ভেক্টর ইট ইজ প্যারালাল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই স্ক্রু ডিসলোকেশন সাধারণত মুভ করে খুব স্লোলি, ইভেন ইফ ইউ হ্যাভ ইন ইউর সিস্টেম। দেখা যায় এজ ডিসলোকেশন যেটা থাকে, ঠিক আছে, সেটার থেকে স্ক্রু ডিসলোকেশন অনেক স্লোলি মুভ করে। আচ্ছা, তো এখন স্ক্রু ডিসলোকেশন ক্ষেত্রে খেয়াল করে দেখো, অনেক সময় আমাদের ম্যাটেরিয়ালে দুই ধরনের ডিসলোকেশন তো থাকে, এজ ডিসলোকেশন এবং স্ক্রু ডিসলোকেশন আলাদা আলাদা থাকে। আবার দুইটা মিলেও কিন্তু তোমার ডিসলোকেশন হয়, এরকম ডিসলোকেশনও পাওয়া যায়, ওইটাকে বলি আমরা মিক্সড ডিসলোকেশন। সেই মিক্সড ডিসলোকেশন ইট ইজ এ কম্বিনেশন অফ পার্টলি এজ, ইট ইজ এ কম্বিনেশন অফ পার্টলি স্ক্রু, অর্থাৎ কিছু থাকে এজের পার্ট, কিছু থাকে স্ক্রু ডিসলোকেশনের পার্ট। কীভাবে সম্ভব? আমরা যদি এই স্ট্রাকচারটা খেয়াল করে দেখি, এইখানে দেখো যে এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, এখানে এই লাইনটা মিসিং। সো এইটা একটা এজ ডিসলোকেশন, এটা একটা এজ ডিসলোকেশন। এবং এই স্ট্রাকচারে অন্য একটা সাইডে, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান অ্যাটমিক ডিস্টেন্স আছে। সো এইখানে তোমার একটা স্ক্রু ডিসলোকেশন তৈরি হয়েছে। সো এই স্ক্রু ডিসলোকেশন এবং এই এজ ডিসলোকেশন এখানে দে আর কানেক্টেড সামহাউ ইনসাইড দ্য স্ট্রাকচার। তা তখন যখন তুমি এটাকে এক্সআরডি করবা, এদিক থেকে যদি দেখো বা এদিক থেকে যদি দেখো, ঠিক আছে, তখন একবার তুমি দেখবা যে এটাকে মনে হচ্ছে স্ক্রু ডিসলোকেশন, আরেকবার দেখলে মনে হবে এটাকে এজ ডিসলোকেশন, এরকম দেখা যায়, প্রুফ করা যায়। ঠিক আছে, সেটা করা যায়। তো তখন এই ধরনের ডিসলোকেশনকে আমরা বলি মিক্স টাইপ ডিসলোকেশন। ওকে, সো এখানে আরেকটা জিনিস বলি যে যখন এই ধরনের এজ তৈরি হয় সাইডে এরকম, ঠিক আছে, এই ধরনের এজে যখন কোন নতুন কোনো অ্যাটম মলিকুল যে ডিপোজিট করতে চাও, সে এসে করে কি এই সারফেসগুলিতে যে ড্যাংলিং বন্ড বা যা থাকে সেগুলিতে সে আরও বেশি মোর ফেভারেবল হয় এনার্জেটিক্যালি, তাদের সাথে সে এইখানে গ্রোথ বা ডিপোজিশন হইতে থাকে। ঠিক আছে, এটা একটা ঘটে আর কি, এই জন্য এখানে জাস্ট দেখালাম স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আচ্ছা, ওইটাও তো এত লাগবে না, কিন্তু আমরা যেটা বলছিলাম যে মিক্সড ডিসলোকেশন ইট কন্টেন্স পার্টলি এজ কম্পোনেন্ট অ্যান্ড পার্টলি স্ক্রু কম্পোনেন্ট। ঠিক আছে, এটার মধ্যে এজ কম্পোনেন্টও থাকে এবং এটার মধ্যে স্ক্রু কম্পোনেন্টও থাকে। যেমন আমরা যে এই ছবিটা দেখি, এইদিকে হচ্ছে এস, এবং এই জায়গায় দেখো তুমি একটা অ্যাটমিক একটা ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছ, এবং তার অরিজিনটা হচ্ছে এখানে, সো এটা একটা স্ক্রু ডিসলোকেশন। আবার এই জায়গাতে দেখো এই হাফ প্লেন এখানে আছে, কিন্তু এরপরে এখানে আর প্লেন নাই, মিসিং, সো এই জায়গাতে তোমার একটা এজ ডিসলোকেশন আছে। এখন এই যে ডিসলোকেশনটা এই সাইড থেকে যদি দেখো, ঠিক আছে, ইফ ইউ সি ফ্রম দ্য ফ্রন্ট সাইড, ঠিক আছে, তো ফ্রন্ট সাইড থেকে দেখলে ইট ইজ স্ক্রু, বাট ইট গ্র্যাজুয়ালি চেঞ্জেস হতে হতে এখানে গিয়ে সে এজ ডিসলোকেশন হয়ে গেল অন দ্য রাইট সাইড অফ দ্য ক্রিস্টাল, তাই না? ঠিক আছে, সো এই ধরনের ডিসলোকেশন যদি থাকে সেগুলিকে আমরা বলি মিক্সড টাইপ ডিসলোকেশন। মিক্সড টাইপ ডিসলোকেশনের ক্ষেত্রে আমরা এই স্ক্রু ডিসলোকেশনের জন্য একটা ভেক্টর হবে, ঠিক আছে, ইফ ইট ইজ বি1, আর তোমার এজ ডিসলোকেশনের জন্য তোমার যদি হয়, সরি, এজ ডিসলোকেশনের জন্য হচ্ছে বি1, আর স্ক্রু ডিসলোকেশনের জন্য তারা বলছে বি2 যদি হয়, ঠিক আছে, তখন এই দুইটার মধ্যে রেজাল্টেন্ট যে
বার্গার ভেক্টর B1 B2 থেকে বের করা যায়, সেটা বি বের করা হয়, বিটাকে বলে তখন বার্গার ভেক্টর, হুইচ ইজ এ মিক্স টাইপ ডিসলোকেশনকে রিপ্রেজেন্ট করে। তো এখানে যেটা দেখা যায় যে তোমার যে এই বার্গার ভেক্টর যেটা থাকে, এটা অলওয়েজ পয়েন্ট ইন দ্য সেম ডিরেকশন, ইজ প্যারালাল টু দ্য ডিসলোকেশন লাইন অ্যাট এস, অর্থাৎ বার্গার ভেক্টর বি যেটা, সেটা এস এর সাথে থাকে প্যারালাল আর ই এর সাথে থাকে পারপেন্ডিকুলার। ঠিক আছে, যখন মিক্স টাইপ ডিসলোকেশন হয় তখন এই বরাবর তো বার্গার, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখো বার্গার ভেক্টরটা দেখাচ্ছে এখানে, তো এদিক থেকে এদিকে, এই বার্গার ভেক্টর ইট ইজ প্যারালাল টু দ্য স্ক্রু ডিসলোকেশন, এবং এই বার্গার ভেক্টর ইট ইজ এখানে যে ডিসলোকেশনটা আছে এটাতে এই বরাবর, ঠিক আছে, এটার সাথে এই বার্গার ভেক্টরটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার। আচ্ছা, সারফেস ডিফেক্ট, আমরা যখন সারফেসে যখন অ্যাটমগুলি থাকে ইনিশিয়ালি, তখন তাদের নিউক্লিয়েশন যদি তখনও না হয় একটা অ্যাটম বা সেভারাল অ্যাটমস, ঠিক আছে, অনেকগুলি অ্যাটম আছে, তখন দেখা যায় যে তাদের ইমপারফেকশন থাকে, ঠিক আছে, এবং সারফেসের ক্ষেত্রে তোমার তাদের অ্যাটমিক প্লেনের বাউন্ডারিতে অনেক বেশি ডিসলোকেশন তৈরি হয়। তো প্রথমে এটা হচ্ছে নিউক্লিয়েশন হচ্ছে, ঠিক আছে, তখন আরও যখন অ্যাটম আসবে তখন দেখা যাবে যে এই অ্যাটমগুলির মানে যে চারটা ছিল তাদের সাইজ আরও বড় হবে, এখন এরকম হয়ে গেল, হয়তো এটা এটার সাথে লেগে গেল, এইটা আগে ছিল ছোট এখন আরও বড় হলো, এটা আরেকটু বড় হলো, এটা একটু বড় হলো, এটাও বড় হলো, এখন তিনটাই বড় হলো। এখন আস্তে আস্তে বড় হতে হতে এরা কিন্তু একটা সময় জয়েন্ট মানে কানেকশন হবে। তো কানেকশন কীভাবে হবে, এটাও একই ম্যাটেরিয়াল তারা, বাট তাদের ওরিয়েন্টেশন ডিফারেন্ট হওয়ার কারণে যখন তারা একটা ফুল জায়গাটা স্পেসটা অকুপাই করে ফেললো, তখন কিন্তু এই জায়গাতে অ্যাটমিক, এই যে দেখো অ্যাটমিক মিসম্যানেজমেন্টে কিন্তু আমরা মিস আর এই জায়গাগুলিতে পাবো। এই বাউন্ডারিকে বলি আমরা গ্রেইন বাউন্ডারি, এবং এগুলিকে অনেকে এটা একটা গ্রেইন, এটা একটা গ্রেইন, প্রত্যেকটা আর একটা ইন্ডিভিজুয়াল গ্রেইন, বাট তাদের বাউন্ডারিতে আমরা এই ধরনের ডিফেক্ট দেখতে পাই। ঠিক আছে, সো পলিক্রিস্টাল ম্যাটেরিয়ালে গ্রেইন বাউন্ডারি যেটা হয় ইট ইজ ডিসঅর্ডার্ড এবং ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভয়েডস অ্যান্ড মিসপ্লেস অ্যাটম। সো অবভিয়াসলি এখানে ভয়েড আছে দেখতেই পাচ্ছি আমরা, এবং এখানে অ্যাটমগুলি দে আর মিসপ্লেসড, ঠিক আছে, বাউন্ডারিতে দে আর মিসপ্লেসড। বাউন্ডারিতে মিসপ্লেস থাকার কারণে দেখা যায় যে ওই অ্যাটমগুলি একটু স্ট্রেচড অবস্থা থাকে অথবা ব্রোকেন অবস্থা থাকে। ঠিক আছে, যেমন খেয়াল করে দেখো, যদি আমি এইখানে যে একটা গ্রেইন বাউন্ডারি আছে, এই যে গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে, এই গ্রেইন বাউন্ডারিতে আমরা অনেক সময় তোমার ফরেন ইম্পিউরিটি থাকতে পারে, আবার এরকম ইম্পিউরিটি থাকতে পারে, ইন্টারস্টেশিয়াল থাকতে পারে, ভয়েড আছে, দেখো ভয়েড আছে। আর এইখানে যে দুইটা অ্যাটম তাদের মধ্যে যতটুকু আসলে বন্ডিং লেন্থ থাকার কথা ল্যাটিস প্যারামিটার, তার থেকে এই ল্যাটিস প্যারামিটারটা একটু বেশি আছে। যদি বেশি থাকে তখন আমরা বলবো সেই বন্ডিংটা হচ্ছে স্ট্রেইনড। বেশি থাকলে ল্যাটিস স্ট্রেইনড হতে পারে, আবার অনেক সময় কাছাকাছিও থাকতে পারে, যেমন এই জায়গাতে হয়তো সে একটু কাছাকাছি আছে, তখন সে কম্প্রেসিভলি স্ট্রেইন হতে পারে। এবং এইখানে দেখা একটা ব্রোকেন বন্ড আছে, যেটাকে আমরা বলি ড্যাংলিং বন্ড। সো মানে এই ধরনের গ্রেন বাউন্ডারিতে দেখা যায় যে ভয়েড থাকে, মিসপ্লেস অ্যাটম থাকে, স্ট্রেচিং থাকে বন্ডগুলির মধ্যে, ব্রোকেন বন্ডও থাকে প্রচুর। তো যার ফলে দেখা যায় যে এই গ্রেন বাউন্ডারি এখানে এই যে অ্যাটমগুলি, ঠিক আছে, তাদের যে এনার্জিটা, আর ভিতরে যে অ্যাটমগুলি আছে, যে কোনো একটা অ্যাটম যদি নাও, অ্যাটম এইটা একটা গ্রেন, এই অ্যাটমেতে এইটা একটা অ্যাটম, তার যে এনার্জি, আর বাইরে এই গ্রেন বাউন্ডারিতে এই অ্যাটমের এনার্জি ডিফারেন্ট হবে। এবং দেখা যায় যে গ্রেন বাউন্ডারিতে যে অ্যাটম থাকে তাকে অন্য অ্যাটমগুলির সাথে আরও বেশি মানে ম্যাচিং করানোর জন্য, প্লে করার জন্য তার এনার্জি বেশি লাগে, আর ভিতরে যে আসে সে এনার্জি রিলিজ করে স্টেবল একটা ফর্মে আছে, ঠিক আছে, সো তার এনার্জি কম থাকে। So consequently, the energy of an atom within the grain boundary at the grain boundary is greater than the atom of within the grain, অর্থাৎ গ্রেনের ভিতরে যে অ্যাটম আছে তার থেকে গ্রেনের বাউন্ডারি যে অ্যাটম আছে তার এনার্জি বেশি থাকে। সো এবং গ্রেন বাউন্ডারি এটাকে বলি আমরা নন ইকুইলিব্রিয়াম ডিফেক্ট। ঠিক আছে, কারণ এখানে পলিক্রিস্টালের ম্যাটেরিয়ালগুলি তারা এইখানে এই ধরনের গ্রেন বাউন্ডারি তৈরি করে। অলমোস্ট অ্যাট দ্য এন্ড। সো চেঞ্জ হয় ওরিয়েন্টেশন অফ দ্য স্ট্যাকিং সিকোয়েন্স অফ অ্যাটমিক প্লেন্স, এবং যার জন্য আমাদের দেখা যায় ডিফেক্ট থাকে স্ট্যাকিং সিকোয়েন্সের চেঞ্জের জন্য, ওরিয়েন্টেশনের জন্য, ঠিক আছে, অ্যাটমিক প্লেনে, সেখানেও তোমার এই জন্য তোমার গ্রেন বাউন্ডারি তৈরি হয়। তো জিওমেট্রিক কনসেপ্ট অনুযায়ী সারফেস ইমপারফেকশনস আর টু ডাইমেনশনাল, অর্থাৎ সারফেসে যে ইমপারফেকশন হয় সেটাকে থ্রি ডাইমেনশনাল বলতে পারি না, সেটাকে আমরা বলি টু ডাইমেনশনাল। এবং টু টাইপস অফ সারফেস ইমপারফেকশন হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে ইনসাইডে যে অ্যাটমগুলি আছে আর সারফেসে অ্যাটমগুলি দেখো একটু বিগার, কারণ হচ্ছে সে এখানে তার বন্ড নাই তো, সো ফর সাম রিজন এইখানে অ্যাটমগুলি একটু বিগার, ইট ট্রাইস টু গেট অ্যানাদার বন্ডিং, সো মোর লাইকলি ফর দ্যাট ইট হ্যাজ মোর বিগ, মানে এই এক্সটার্নাল যেটা সেটা হয়তো একটু বড় সাইজ দেখাচ্ছে।
আর গ্রেন বাউন্ডারি এখানে দেখতে পাচ্ছ অথবা এখানে দেখতে পাচ্ছ যে গ্রেন বাউন্ডারি দেখতে পাচ্ছ সেগুলিকে আমরা বলি ইন্টারনাল। ঠিক আছে, সারফেসে এটা ঘটে। আচ্ছা, ভলিউম ডিফেক্টস, এগ্রিগেটস অফ অ্যাটমস অর ভ্যাকেন্স ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। এই যে এটা হচ্ছে এখানে কালো যে ব্ল্যাক, এই জায়গাতে হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ লেয়ার, 2D লেয়ার, বাট মাঝখানে মাঝখানে এই ব্ল্যাক স্পট যেগুলি, এগুলো হচ্ছে তোমার ভয়েড অথবা পোর। ঠিক আছে, এই জায়গাতে অ্যাটমগুলি দেখা গেছে যে হয়তো গ্রেন বাউন্ডারি আছে অথবা তোমার ডিফেক্ট আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, এবং ভয়েড ডিফেক্ট সাধারণত তোমার অ্যারাইজ করে ডিউ টু দ্য ক্র্যাকস। ক্র্যাকস হচ্ছে যে ওই যে আমাদের যেমন সামারে দেখা যায় যে মাটি চাষাবাদ যে করে সেই মাটিগুলি তোমার ফেটে যায় গরম পানি না থাকলে, পানি না থাকলে ফেটে ক্র্যাক তৈরি হয়, ছোট ছোট আইল্যান্ডের মতো তৈরি হয়ে যায়। ঠিক আছে, ওরকম আর কি। তো সেটাই বলছে যে এখানেও তোমার ম্যাটেরিয়ালের মধ্যে এই ধরনের ক্র্যাক তৈরি হয় ডিউ টু টেম্পারেচার। যখন তুমি তৈরি করবে ক্রিস্টাল, ডিউরিং দ্য প্রসেস অফ ক্রিস্টাল গ্রোথ আর ডিপোজিশন হাই টেম্পারেচারে করা হয়, তো তারপরে যখন লো টেম্পারেচারে আসে তখন কুলিং ডাউনের সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালগুলি ক্র্যাক তৈরি হয়। সো ক্র্যাক সাধারণত সারফেস থেকে তৈরি হয়, তারপরে ইট প্রোপাগেটস ডাউনওয়ার্ডস ইনটু দ্য স্ট্রাকচার। তো যখন এই ধরনের তৈরি হয়, তো তখন সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ডিসিমিলারিটি থাকে between the stacking layers এবং therefore you can have a crack, as you can see crack। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভয়েড এবং পোর আছে, এখানে ক্র্যাকের ছবি নাই। ঠিক আছে, তারপর কিছু কিছু ম্যাটেরিয়ালে দেখা যায় ইনক্লুশন হয়, যে একটা জায়গায় হয়তো তারা একটু বেশি পরিমাণে এক হয়ে আছে। ঠিক আছে, এই ধরনের ইনক্লুশনও অনেক সময় হয়। ঠিক আছে, সেটাকেও আমরা এক ধরনের ডিফেক্ট বলতে পারি। লাস্ট স্লাইড, আমরা যদি পলিক্রিস্টালাইন সিলিকন যে চিন্তা করি, দেখো এটা একটা এটা হচ্ছে সিলিকনের বটম সারফেস। সেখান থেকে যে এক একটা সিলিকন পলিসিলিকন গ্রোথ হচ্ছে। দেখো প্রত্যেকটা সিলিকন আলাদা আলাদা পলিসিলিকন গ্রোথ হওয়ার কারণে তাদের প্রত্যেকেই ভার্টিক্যালি উপরে হয়েছে। উপরে হয়তো তুমি দেখলে মনে হবে তারা এক, উপর থেকে দেখো, দেখো গ্রেন বাউন্ডারিগুলো তুমি দেখতে পাচ্ছ। আর যদি সাইড ভিউ দেখো ক্রস সেকশন, তখন দেখতে পাবা যে ভিতরে বিভিন্নজন বিভিন্নভাবে ডিপোজিট হয়ে তারা গ্রোথ হয়েছে। ঠিক আছে, এবং তাদের মধ্যেকার এই প্রচুর ফাঁকা জায়গা আছে, গ্রেন বাউন্ডারি আছে। ঠিক আছে, এখানে গ্রেন বাউন্ডারি, এগুলি আসলে গ্রেন বাউন্ডারিগুলো ভালো না তোমার মানে এগুলি দিয়ে ক্যারিয়ারই কম্বাইন হয়ে যায়। ঠিক আছে, আর উপর থেকে যদি আমি এই সিলিকনের উপরে যখন একটা ম্যাটেরিয়াল এখানে দিয়ে দিব, তখন যেই জায়গাতে গ্রেন বাউন্ডারি থাকবে সেই জায়গাতে সিলিকন ম্যাটেরিয়ালের সাথে ওই ম্যাটেরিয়ালটা যদি মেটাল যদি দাও, তাহলে তার অ্যাডহেশনটা ভালো হবে না। সো এখানে কন্ট্যাক্ট নাই, এখানে কন্ট্যাক্ট নাই। সো ওই জায়গাতে ইলেকট্রনগুলি তোমার ট্র্যাপিং বা কানেক্টিং টু দ্য মেটাল, ওগুলি অত ভালো হবে না। ঠিক আছে, একটু আগে যেটা ইনক্লুশন দেখলাম, এখানে একটা ছোট্ট এই ইনক্লুশনস আর স্মল ইমপারফেকশনস আর প্রিসিপিটেশন আমরা দেখিনি। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টালাইজেশনের আরেকটা পার্ট, কেমিস্ট্রিতে এটা অনেকে পড়ে ডিউরিং কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, যে ভেরি কুইকলি যদি ক্রিস্টালাইজেশন হয়, ঠিক আছে, থ্রু এ কেমিক্যাল রিয়াকশন, তখন সেটাকে প্রিসিপিটেশন বলে। ওকে, সো হোয়াট ইউ হ্যাভ লার্ন, উই হ্যাভ লার্ন সো মেনি থিংস টুডে। ডিফেক্টগুলি আমরা একটা লেকচার শেষ করার চেষ্টা করছি। ক্রিস্টাল ডিফেক্টস 4 টাইপস, পয়েন্ট ডিফেক্ট দেখলাম, লাইন ডিফেক্ট, ডিসলোকেশন 2 ধরনের, একটা হচ্ছে এজ আর একটা স্ক্রু। সেখানে আমরা বার্গার ভেক্টরটাও দেখছি, এটা একটু খেয়াল রাখতে হবে। সারফেস ডিফেক্ট দেখলাম, লাস্টে ভলিউম ডিফেক্ট দেখলাম। ওকে, so with that I would like to finish today's lecture. Now if you have any question you may ask.